আচ্ছা, প্রথমে যে পরীক্ষার যে অঙ্কগুলো যেগুলো একটু সমস্যা আছে সেগুলো নিয়ে একটু আগে আলোচনা করব। সমস্ত অঙ্কগুলো না, কিছু কিছু অঙ্ক। যেমন এখানে যেটা দেখছি অনেকেই একটু ভুল করেছো, ওই এমসিকিউ 3 নম্বর অঙ্কটা। লেট এ অ্যান্ড বি টু সেটস কন্টেনিং রেসপেক্টিভলি এম অ্যান্ড এন ডিস্টিংক্ট এলিমেন্টস, মানে এ সেটের মধ্যে এম সংখ্যক এলিমেন্ট রয়েছে আর বি সেটের মধ্যে এন সংখ্যক এলিমেন্ট রয়েছে। দ্য নাম্বার অফ ডিফারেন্ট রিলেশনস ক্যান বি ডিফাইন্ড ফ্রম সেট এ টু সেট বি। তাহলে কতগুলো রিলেশন তৈরি হতে পারে, এই ছিল অঙ্কটা। তা এই অনেক করেছো 2 টু দি পাওয়ার m প্লাস n, এটা তো হবে না, 2 টু দি পাওয়ার mn। তা এটা তো আমি তো ক্লাসে ব্যাখ্যা করে দিয়েছিলাম যে 2 টু দি পাওয়ার mn কেন, কে বলতে পারবে? 2 টু দি পাওয়ার mn এই নাম্বার অফ রিলেশনস ফ্রম সেট এ টু সেট বি কেন 2 টু দি পাওয়ার mn হচ্ছে? দেখো, রিলেশন ইজ এ, মন দিয়ে শোনো, রিলেশন হচ্ছে সেট অফ অর্ডার পেয়ার্স। তাহলে এ সেটে যদি মনে করো 3টে এলিমেন্ট আছে, বি সেটে মনে করো 2টো এলিমেন্ট আছে, তাহলে অর্ডার পেয়ার দেখো এ সেটে ধরো এ একটা সেট, সেখানে ধরো 3টে এলিমেন্ট 1 2 3, আর বি সেটে 2টো এলিমেন্ট এ কমা বি। তাহলে যে অর্ডার পেয়ার তৈরি হয় এ ক্রস বি, তাহলে সেখানে কটায় অর্ডার পেয়ার হবে? 1a 1b 2a 2b 3a 3b, তার মানে কটা হলো? 6টা। তাহলে অ্যাকচুয়ালি এটা পেলাম কিভাবে? অ্যাকচুয়ালি নাম্বার অফ অর্ডার পেয়ার্স এটা কত? এই 3 ইন্টু 2, তাই তো? 3 ইন্টু 2। এইবার এই তোমার রিলেশনটা কি? রিলেশন হচ্ছে সাবসেট অফ এ ক্রস বি, তাই তো? এ ক্রস বি এর সাবসেট। তাহলে এ ক্রস বিতে কটা এলিমেন্ট আছে? 6টা এলিমেন্ট আছে। তাহলে সাবসেটের সঙ্গে কত হবে? 2 টু দি পাওয়ার 6। মনে পড়ছে যে সাবসেট 2 টু দি পাওয়ার 6, সেটা তো ব্যাখ্যা করে দিয়েছিলাম। তাহলে এখন আমরা নাম্বার অফ রিলেশনস, যদি এ সেটে যদি এমটা এলিমেন্ট থাকে আর বি সেটে যদি এন এলিমেন্ট থাকে, তাহলে নাম্বার অফ অর্ডার পেয়ার্স হবে, মানে যে অর্ডার পেয়ারটা তৈরি হবে সে অর্ডার পেয়ারে কতগুলো মেম্বার থাকবে? এম ইন্টু এন। তাহলে তার কতগুলো সাবসেট হতে পারে? 2 টু দি পাওয়ার এম এন। তাহলে এটা 2 টু দি পাওয়ার এম প্লাস এন ভুল করেও এটা লেখা যায় না। এইটা গেল একটা। আর দ্য টোটাল নাম্বার অফ রিলেশনস দ্যাট ক্যান বি ডিফাইন্ড অন সেট এ ইকুয়াল টু এ বি সি। একই কনসেপ্ট, একই কনসেপ্ট। যে এখানে কিন্তু দুটো সেট দেওয়া নেই, যখন দেওয়া নেই তখনই বলেছিলাম যে একটা সেট যদি দেওয়া থাকে সেই সেটের একটা ডামি সেট একটা ইমাজিন করে নেবে। তাহলে এই সেটে যদি 3টে এলিমেন্ট থাকে তাহলে তার ডামি সেটও 3টে এলিমেন্ট থাকবে। তাহলে নাম্বার অফ অর্ডার এই অর্ডার পেয়ার্স কতগুলো হবে? ফ্রম এ টু বি কতগুলো হবে? 3 ইন্টু 3, তাই তো? তার মানে 9টা। তাহলে নাম্বার অফ রিলেশনস কত হবে? 2 টু দি পাওয়ার 9। বলো, এখানে কারোর কোনো কনফিউশন হওয়া উচিত? আচ্ছা, এটা গেল। এইবার যেটা অনেকেই ভুল করেছো, এমনকি সাম্য ভুল করেছো, এটা এই যে আর ইজ দি রিলেশন ইজ গ্রেটার দ্যান, ইনভার্টেডের মধ্যে রাখা আছে, ইজ গ্রেটার দ্যান ফ্রম এ টু বি, রাইট আর অ্যাজ দ্য সেট অফ অর্ডার পেয়ার্স, অলসো ফাইন্ড আর ইনভার্স। A equal to 1 2 3 4 5 আর B equal to 1 3 4, এই দুটো সেট। তাহলে এই আর যে রিলেশনটা, সেই রিলেশনটা কি বলছে? সেটা হচ্ছে ইজ গ্রেটার দ্যান ফ্রম এ টু বি, এইটা বলছে আর ইজ গ্রেটার দ্যান ফ্রম এ টু বি। তাহলে দেখো এ টু বি, এ থেকে বি যে অর্ডার পেয়ারগুলো তৈরি হয়
কটা অর্ডার পেয়ার তৈরি হতে পারে? এখানে 5টা এলিমেন্ট, এখানে 3টে এলিমেন্ট, তাহলে 5 × 3 15টা অর্ডার পেয়ার তৈরি হতে পারে। তার মধ্যে 1 1 1 3 1 4 2 1 2 3 2 4 3 1 3 3 3 4 4 1 4 3 4 4 5 1 5 3 5 4 এতগুলো অর্ডার পেয়ার হতে পারে। কিন্তু সব অর্ডার পেয়ারগুলো এই রিলেশনের মধ্যে ঢুকবে না। রিলেশন ইজ এ সেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট, তাই তো? তাহলে কোনগুলো ঢুকবে? যেগুলো ইজ গ্রেটার দ্যান ফ্রম এ টু বি, মানে প্রথম কম্পোনেন্টটা সেকেন্ড কম্পোনেন্টের থেকে বড়। তাহলে যদি এইবার এটাকে আমি লেখার চেষ্টা করি, তাহলে সেই অর্ডার পেয়ারগুলো লিখবো যেগুলো ফার্স্ট কম্পোনেন্টটা সেকেন্ড থেকে বড় হবে। তাহলে 1 1 1 3 1 4 কারোর ক্ষেত্রে কি ফার্স্ট কম্পোনেন্ট সেকেন্ডের থেকে বড় হচ্ছে? হচ্ছে না। তাহলে 2 1 2 3 2 4 এর মধ্যে 2 1টা হতে পারে, তাহলে আমি শুধু 2 1টা লিখব। এবার 3 1 3 3 3 4 এর মধ্যে কোনটা নেব? শুধু 3 1। কেন? এই যে ফার্স্ট কম্পোনেন্টটা সেকেন্ড কম্পোনেন্টের থেকে বড়। দেখো তুমি রিলেশন কিছুই করোনি, কিন্তু তুমি বুঝতে পারবে। হ্যাঁ, স্ট্যান্ড এই না। এইবার 3 1 হয়ে গেল। এবার 4 এর সঙ্গে যদি আমি অর্ডার পেয়ার তৈরি করি, 4 1 4 3 4 4, তার মধ্যে কোনটা নেব? 4 1 আর 4 3, তাই না? ফার্স্ট কম্পোনেন্টটা ওই দুটো ক্ষেত্রেই বড় আছে, তাহলে আমরা এটা লিখছি 4 1 4 3। এইবার 5 1 5 3 5 4, এইখানে তাহলে কোনটা হবে? তিনটেই হবে, তাহলে আমরা এটা লিখছি 5 1 5 3 5 4। তাহলে এইবার আমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়ে গেল যে আর ইকুয়াল টুটা কি, রিলেশনটা কি? রিলেশন ইজ এ সেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট, তাই তো? হ্যাঁ, কার্টেসিয়ান মানে কার্তেশীয়, ওটা তো বাংলা ওইরকম করেই করা আছে। কার্তেশীয় গুণফল, বাংলা বলে কার্তেশীয় গুণফল, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, প্রোডাক্ট মানে গুণফল, আর কার্টেসিয়ানের বাংলা করেছে কার্তেশীয়। ঠিক আছে, এগুলো কি ক্লাসে ছিলে তুমি? ঠিক আছে, তুমি টেনশন করো না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি অবস্থা বুঝে আমি আবার দেখি, এরকম আরও একজন দুজন আসতে পারে, তাই আমার তো একটা জায়গায় গিয়ে তারপরে আমি আবার একটা রিভাইজ করার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু তোমরা যেটা করবে সেটা হচ্ছে, আমি যে ভিডিওটা অন্তত পাঠাবো সে ভিডিওটা দেখে ক্লাস নোট তৈরি করেছিলে কি? তোমাকে পাঠিয়েছিলাম তো, তুমি করোনি। এরকম হলে কিন্তু তোমাকে পড়াবো না, অনেক দিন আগে পাঠিয়েছি। তুমি পরের দিন ক্লাস নোট রেডি করে আমাকে দেখাবে। আচ্ছা, এবার আর ইনভার্স, শোনো সিরিয়াসলি পড়তে হবে। 11টা তো এমনি ফেলা জিনিস নয়। রেজাল্টটা খারাপ করে, দায়িত্ব নিয়ে রেজাল্টটা খারাপ করবে কি তোমরা? দায়িত্ব নিয়ে রেজাল্ট খারাপ করে ফেললে। এটা মাধ্যমিক নয় যে একটা বই এরকম পাতলা বই, সে বইটা 10 বার করে শুধু ঘুরছে, হ্যাঁ, কেউ 95 99 পেয়ে যাচ্ছে, ওই বাহ এবার আমি কোনো ব্যাপার না, আমি 11-এ ওই পাবো, কিন্তু তা হয় না। আবার এরকমও হয়েছে মাধ্যমিকে দেখা গেছে অঙ্কে খুবই কম নম্বর পেয়েছে, 60 65, সে এইচএসে দারুণ। কেন? সে অঙ্কের ব্রেনটা আছে, অঙ্কের সেন্সটা আছে। এই যে ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদের পড়াচ্ছি, তুমি যদি বাড়িতে প্র্যাকটিস না করো, পড়াশোনা না করো, হ্যাঁ, তাহলে তুমি রেডি হবে কি করে বলো? তোমাকে কবে ভিডিওটা পাঠিয়েছি? হ্যাঁ, পাঠিয়েছি কবে বলো? 2 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহেরও বেশি। আমার তো সব রেকর্ড আছে কখন পাঠিয়েছি। তা তুমি এখনো পর্যন্ত সেটা দেখার, একটা দেখে ক্লাস নোট তৈরি করার তোমার এখনো টাইম হয়নি। পরের দিন তুমি আর দুজনে আমাকে ক্লাস নোটটা দেখাবে, তারপরে ক্লাসে জয়েন করবে। আর ইনভার্স ই করলে কি হবে? এই 2 1টা ঘুরে যাবে, 1 2, এটা 1 3 1 4 3 4 1 5 3 5 4 5। বলো কোনো অসুবিধা আছে? ব্যাস হয়ে গেল। এইবার ফাইন্ড দ্য এলসিএম অ্যান্ড এইচসিএফ অফ 36 42 অ্যান্ড 48 ইউজিং সেট থিওরি। এমনি এলসিএম এইচসিএফ করে দিলে হবে না, বলাই আছে সেট তত্ত্ব প্রয়োগ করে, ইউজিং সেট থিওরি। এখানে এই
প্রথমে আমরা এইচসিএফটা বার করার চেষ্টা করছি। এইচসিএফ বাংলায় বলে গসাগু, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে যেহেতু নামটার মধ্যেই কি কি আছে, হাইয়েস্ট কথাটা আছে, কমন কথাটা আছে, ফ্যাক্টর কথাটা আছে, তাহলে তিনটে সংখ্যার আগে ফ্যাক্টরগুলো তৈরি করব, তারপরে দেখব তাদের মধ্যে কমন কে আছে, সেই কমনগুলোর মধ্যে যে হাইয়েস্ট আছে সেইটা এইচসিএফ হবে। এই হচ্ছে পুরো স্টোরিটা। তাহলে এখানে এই 36, তাহলে একটা সেট ধরছি এ ইকুয়াল টু ফ্যাক্টরস, সরি, এ ইকুয়াল টু সেট অফ ফ্যাক্টরস অফ 36। তাহলে 36 এর ফ্যাক্টর কে কে হতে পারে তোমরা সবাই জানো। একটা হতে পারে 1, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, 18 হতে পারে, 36 হতে পারে। কি বলো, কিছু কেউ বাদ গেল? দেখো যদি বাদ যায় আমাকে বলো। কি সম্ভব কিছু বাদ গেছে বাবা? আচ্ছা, তাহলে সেট অফ ফ্যাক্টরস অফ 36 বলো, ক্লিয়ার? এইবার 42 হচ্ছে বি সেট অফ, হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখলে না, এগুলো একটু খেয়াল করবে। 12, 18, 34 সেট অফ ফ্যাক্টরস অফ 42। তাহলে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 21 হতে পারে। দেখো তো কিছু বাদ গেল, একটু দেখো। লিখে যেত, হ্যাঁ 14 না? হ্যাঁ, তাহলে এইটাই ঢোকাই, 14, 21, 42। এইবার সি সেট অফ ফ্যাক্টরস অফ 48। পাশে একটু করেই নি, তাহলে 1, 2, 3 আর হচ্ছে 6, 24 হয়ে গেল। 8 আছে না? আর কি 60। বলো আর কেউ আছে? দেখো আর কেউ বাকি আছে নাকি? সবাইকে রেখেছি? এইবার দেখো একটু তো তোমাদের এটা একটা কনফিউশন হচ্ছে, কম লিখলাম বেশি, সংখ্যা যদি বড় হয়, তাই না? এইটা একটা ট্রিক আছে, সেই ট্রিক দিয়ে বোঝা যায় যে কতগুলো ফ্যাক্টর হবে। সেই ট্রিকটা তোমাদের একটু শিখিয়ে দিই। 36 কে যদি ফ্যাক্টরাইজ করা হয়, এই হয় ব্যাপারটা। তার মানে 36 ইকুয়াল টু কি হলো, এটা অফ হয়ে গেল দেখি,
36 ইকুয়াল টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে পাওয়ারটা আছে তার সঙ্গে 1 অ্যাড করো, ইন্টু এই যে পাওয়ারটা আছে এর সঙ্গে 1 অ্যাড করো, লাস্টে -1 করবে। তাহলে কত হচ্ছে? 3 ইন্টু 3 9 -1 8টা ফ্যাক্টর হবে। 1 2 3 4 5 6 7 8 9 9টা হলো কেন? 1 2 3 4 5 6 7 8 9 9 -1 9টা। দেখি এখানে কি হচ্ছে, 3 7 2 এর পাওয়ার 3 এর পাওয়ার 7 এর পাওয়ার, তার মানে 1 + 1 2 ইন্টু 2 ইন্টু 2 8টা। দেখি 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, ও -1 হবে না, ঠিক আছে। আর একটা হচ্ছে এখানে দেখো 48 48 মানে কি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3, তাহলে কত হবে? 4 + 1 ইন্টু 1 + 1, এই পাওয়ারটা। তাহলে 4 × 5 5 × 2 10, 10টা দেখো আছে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 মিলছে না তো, দেখো একটা মিসিং আছে নাকি কোথাও? এই এবার 4, তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এই ট্রিকটাই পরে তোমাদেরকে এক্সপ্লেন করব। এটা একটা তোমাদের একটা সিলেবাসই আছে, তখন এটা শিখবে যে এই ট্রিকটা কেন কাজ করছে এভাবে। ঠিক আছে, এই যে মিসিং হয়ে যায় না বড় সংখ্যার ক্ষেত্রে, ছোট সংখ্যা কোনো ব্যাপার না, কিন্তু এই বড় বড় সংখ্যার ক্ষেত্রে মিসিং হয়ে যায়, সেটা একটু আটকানোর একটা পদ্ধতি, যাতে আমি আগের থেকে বুঝতে পারি যে কতগুলো ফ্যাক্টর এখানে তৈরি হবে, কেউ যেন মিস না হয়ে যায়। যাই হোক, তো এইবার HCF বার করার ক্ষেত্রে আমরা প্রথমে কমন ফ্যাক্টরস অফ A, B, C, তার মানে A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C। কে যেন ইউনিয়ন লিখেছিলে? কে লিখেছিলে? হ্যাঁ, এটা ইউনিয়ন না, কমন মানে কি তিনজনের মধ্যেই যে আছে সেইটা। তাহলে তুমি দেখো 1 সবার মধ্যে আছে, একে একটু আন্ডারলাইন করে দিই, তাহলে আমি লিখবো এখানে 1। এইবার 2, এই 2 লিখলাম। 3 আছে, আচ্ছা 4 তো নেই তাই না? আচ্ছা 6, হ্যাঁ তিনজনের মধ্যে 6 আছে। আর কেউ আছে? না, আর কেউ নেই তাই না? তাহলে HCF মানে কি হাইয়েস্ট অফ A ইন্টারসেকশন B ইন্টারসেকশন C, তার মানে সেটা কত? সেটা মানে হচ্ছে 6। বলো, ক্লিয়ার হয়েছে? কি কঠিন? সেট থিওরি দিয়ে তোমার করতে হবে। এবার হচ্ছে এলসিএম। তাহলে এলসিএম হচ্ছে লসাগু, এলসিএম বাংলা লসাগু, লিস্ট কমন মাল্টিপল। তাহলে এবার তার ফ্যাক্টর তৈরি করলে হবে না, এবার মাল্টিপল মানে গুণিতক তৈরি করতে হবে। তাহলে দেখো গুণিতক তৈরি করে কোথায় গিয়ে লিস্ট মানে কমন হবে সেটা তো জানো না, সংখ্যাটা অনেক বড় সংখ্যা, তাই জন্য ম্যানুয়ালি একটু রাফ জায়গায় এই 36, 42 আর 48 এর এলসিএমটা বার করো। আগে বার করো সবাই।
তাহলে আমরা ম্যানুয়ালি দেখে নিলাম যে এই 36, 42 আর 48 এর এলসিএম হচ্ছে 1008। তাহলে এইবার P set of multiples of 36, তাহলে এটা 36 প্রথম সংখ্যা, পরের গুণিতকটা কে 72, পরের গুণিতক মাল্টিপল 72, তারপর এটা 3 দিয়ে গুণ করো 108, এই ডট ডট করে একটা জায়গায় 1008 কমা ডট ডট ডট, এই তো ব্যাপারটা। কোনো একটা গুণিতক ওইটা হবে, সেটা তো আমরা দেখে নিয়েছি। এবার কিউ এটা ইকুয়াল টু সেট অফ মাল্টিপলস অফ কত আছে 42, তাহলে এইটাও আমরা ওই গুণিতকগুলো করতে করতে কোনো একটা গুণিতক মাল্টিপল আমরা কিন্তু পাবো 1008। এই হচ্ছে ঠিক আছে। তাহলে এইবার এলসিএম মানে লিস্ট কমন মাল্টিপল, তাহলে কমন মাল্টিপলের যদি আমার বের করতে হয় কমন মাল্টিপলগুলো, তাহলে নিশ্চয়ই ইন্টারসেকশন করতে হবে। তাহলে সেট অফ কমন মাল্টিপলস ইকুয়াল টু পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর, তাহলে এটা কি হবে 1008, তারপরেরটা কি হবে এইরকম ভাবে হবে। তাহলে এলসিএম মানে এই যে কমন মাল্টিপলগুলোর মধ্যে যে সবচেয়ে ছোট সেটাই হবে এলসিএম, তাহলে সবচেয়ে ছোট কে 1008, তাহলে দেয়ারফর এলসিএম ইকুয়াল টু 1008। মোটামুটি যে কটা দেখো আমি তোমাদের কনফিউশন ছিল সে কটা ব্যাখ্যা করে দিয়েছি। আর এই যে থিওরেম থেকে যে দুটো প্রশ্ন ছিল এটা তো আমি তো ক্লিয়ার করে দিয়েছি এবং আর একটা ক্লাসও নিয়েছিলাম, তা বাড়িতে দেখবে কোথায় ভুল হয়েছে, যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করো, ওগুলো তো করে দেওয়া আছে। এবার আমরা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল নিয়ে কথা বলবো। বলো কোন কোন অঙ্ক আটকেছে বলো। 4 মার্কসের 11 হলো, তারপরে 4 মার্কসের 4, আমি আবার করে দেবো, বলো নেক্সট বলো। আচ্ছা তাহলে 4 মার্কসের মধ্যে এই কটা দুটো আছে তাই তো, এই দুটো করে দিলেই হয়ে যাবে, নাহলে বলো আর যদি কোনো সমস্যা থাকে বলো। দেখো নাড়িও না, নড়লে ওই রেকর্ডিং এদিক ওদিক হয়ে যাবে। তাহলে 4 মার্কসের এইটা দেখো, এই 4 অঙ্কটা সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা
sin 3 pi plus theta plus dot। বলেছে এই যে একটা সিরিজ চলছে এভাবে, ভালো করে খেয়াল করো, সাইন থিটা, তারপরে পাই প্লাস থিটা, তারপরে 2 পাই প্লাস থিটা, তারপরে 3 পাই প্লাস থিটা, নিশ্চয়ই পরের টার্ম বুঝতে পারছো 4 পাই প্লাস থিটা, তারপরে 5 পাই প্লাস থিটা, এইভাবেই চলছে। এর মানটা কত হবে? এন সংখ্যক টার্ম রয়েছে, এই এন সংখ্যক টার্মের যোগফল কত হবে, এই হচ্ছে প্রশ্নটা। তো এইখানে এন এর মান দুরকম হতে পারে, একটা হতে পারে ইভেন, আরটা হতে পারে অড, জোড় বা বিজোড়। তাহলে দুরকম এনের জন্য দুরকম ভ্যালু তৈরি হবে এটা। তাহলে সেইটা করবার জন্য আগে আমরা এই যে সাইন পাই প্লাস থিটা, সাইন 2 পাই প্লাস থিটা, এইগুলোকে ভ্যালুগুলো সিম্পলিফাই করে নেব। এটা ধরো নাম দাও এস, এস ইকুয়াল টু দিস। এইবার সাইন অফ পাই প্লাস থিটা, তাহলে তোমাদের যে রুল আমি শিখিয়েছিলাম যে সাইন অফ পাই মানে হচ্ছে 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 90 ইভেন মাল্টিপল, তাহলে সাইন চেঞ্জ হবে না, সাইনটা সাইনই থাকবে, তাহলে এটা হলো সাইন থিটা। এবার এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? 2 ইন্টু 90 প্লাস থিটা, তার মানে এইটা হচ্ছে 2 ইন্টু 90 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইনটা কি? নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা। তোমাকে আমি একটু বলছি শোনো, এই যে রুলটা শিখিয়েছিলাম, এই রুলটা কখন, এই রুলটা দিয়ে আমাদের করতে হয় যখন অ্যাঙ্গেলগুলো যদি বড় অ্যাঙ্গেল হয়, ধরো অ্যাকুট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ যদি থাকে, সেটা কিন্তু বের করার জন্য ধরো সাইন অফ 30 ডিগ্রি, সাইন অফ 60 ডিগ্রি, সাইন অফ 45 ডিগ্রি, সাইন অফ 41 ডিগ্রি, এই মানগুলো কিন্তু বের করার জন্য এই রুল ব্যবহার করার কোনো দরকার নেই। এই রুল কখন ব্যবহার হবে? যখন 90 ডিগ্রি থেকে বড় হবে, তখনই এই রুলটা অ্যাপ্লাই করতে হয়। কেন, তুমি ক্লাস 10 অবধি মোটামুটি 0, 30, 60, 45, 90 এই 5টে অ্যাঙ্গেলের সঙ্গে তোমরা পরিচিত হয়েছো। মাঝখানে আরো অ্যাঙ্গেল হতে পারে, এটা তুমি ফিল করেছো যে 31 ডিগ্রিও হতে পারে, 32.5 ডিগ্রি হতে পারে, 11.25 ডিগ্রি হতে পারে, এগুলো তোমরা কিন্তু জেনেছো, কিন্তু ভ্যালু বের করার দরকার হয়নি। ভ্যালু শুধু বের করতে হয়েছিল ওই টেবিল থেকে, সেটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। আর যারা আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট, তাদের টিউনের টেবিল ছিল, সেই টেবিল থেকে তারা ওই 31.2 ডিগ্রিতে কত হবে এই সমস্ত ব্যাপারগুলো তারা 31 ডিগ্রি টু 25 মিনিট, এই সমস্ত টোটাল ব্যাপারটা তারা ওই টেবিল থেকে বের করার পদ্ধতি শিখেছিল। কিন্তু এর বাইরে 90 ডিগ্রি থেকে বড় অ্যাঙ্গেল নিয়ে কাজ করার আমাদের কোনো প্রয়োজন ছিল না, তাই তখন এইটা শেখা হয়নি। তাহলে এখন অ্যাঙ্গেলের কত বড় অ্যাঙ্গেল হতে পারে, এর তো কোনো সীমা নেই। ধরো এই হচ্ছে 4টে পাদ বা 4টে কোয়াড্রেন্ট বলা হয়, তাহলে যদি এইখান থেকে এই অবধি ঘোরে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো? 360 ডিগ্রি। যদি এবার আরো ঘুরতে শুরু করে, তাহলে 720 ডিগ্রি। এইরকম করে ঘুরতে ঘুরতে মাঝপথে এখানে জায়গা থেমে যেতে পারে, তাই না? ধরো এইখানে 720 ডিগ্রি, তারপরে এইখানে এসে থেমে গেল, এইটা মনে করো 60 ডিগ্রিতে এসে থেমে গেল, তাহলে 720 প্লাস 60 এই অবধি আসলে কত হলো? 780 ডিগ্রি। তাহলে এইভাবে যত রোটেশন হবে তত অ্যাঙ্গেলের মানগুলো ক্রমশ বাড়তে থাকবে। এইবার এই অ্যাঙ্গেলের মান নেগেটিভ হওয়া সম্ভব। কেন? যখন বিপরীত দিকে ঘুরতে শুরু করবে তখন অ্যাঙ্গেলের মানটা নেগেটিভ দিকে হওয়া সম্ভব। কিরকম? এইটা যে ঘুরছে, তুমি দেখো এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যখন কোনো রোটেশন হয় তখন অ্যাঙ্গেলগুলো হয় পজিটিভ বা ধনাত্মক কোণ। আর যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘোরে, অর্থাৎ যদি এইভাবে ঘুরতে শুরু করে,
তাহলে অ্যাঙ্গেলগুলো নেগেটিভ অ্যাঙ্গেল। যেমন মনে করো যদি এই ঘুরে মনে করো এইখানে আসলো, এইটুকুন অ্যাঙ্গেল হচ্ছে ধরো -30°, তাহলে অ্যাঙ্গেলের মান পজিটিভ নেগেটিভ দু রকমই হওয়া সম্ভব, এবং অ্যাঙ্গেলের কোনো বাউন্ডারি নেই যে এর বেশি বড় কোণ হতে পারে না, এর থেকে ছোট কোণ হতে পারে না, ব্যাপারটা এরকম নয়। যত ঘুরবে তত অ্যাঙ্গেলের মান বাড়তে থাকবে। তাহলে এইবার যখন 90° থেকে বড় অ্যাঙ্গেল তৈরি হবে তখন ওই টিউমেটিক টেবিল থেকে তো আমার বের করা যাবে না, তাহলে তখন আমরা কিভাবে কাজটা করব তার জন্য এই নিয়মটা শিখতে হবে। তাহলে এই নিয়মটা কি? এই নিয়মটা হচ্ছে যখন বড় অ্যাঙ্গেল হবে সেই অ্যাঙ্গেলটা 90 দিয়ে ডিভাইড করে দেখো যে 90 কত মাল্টিপল আছে, 90 কত গুণিতক আছে। যেমন মনে করো এখানে π+θ আছে, আমি একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে তোমাকে আগে একটু বুঝিয়ে নিই। ধরো আছে cot of -870°, cot of -870°, এর মানটা কত? আমি একটা ভিডিও পাঠিয়ে দেবো, সেই ভিডিওটা ভালো করে দেখবে, ট্রিগোনোমেট্রির বেসিক যে কনসেপ্টের ভিডিও সেটা ভালো করে দেখবে, তাহলে তুমি বুঝতে পারবে যে cot of -870কে কেন আমরা মাইনাসটা বের করে নিচ্ছি, -cot 870 লিখছি। মন দিয়ে দেখবে, না দেখলে কিন্তু তুমি ফিল করতে পারবে না, কারণ ওই ক্লাসটা আর করানো সম্ভব নয়। তাহলে এইটা আমি বললাম -cot 870°। একমাত্র যদি কোন দুটো ট্রিগোনোমেট্রিক ফাংশন মাইনাসকে খেয়ে ফেলে, সেক আর কস। কস আর সেক যদি cos of -60° হয় দ্যাট মিনস cos 60°, যদি sec of -60° হয় দ্যাট অলসো sec 60°। কস আর সেক মাইনাসকে খপ করে খেয়ে ফেলে, সেটারও ব্যাখ্যা আছে, আমি ভিডিওটা যেটা পাঠাবো সেটা একবার ভালো করে দেখে নেবে, তাহলে তুমি বুঝতে পারবে। তোমাকে দুটো ভিডিও আমি তোমাকে দেখতে বলবো, একটা হচ্ছে সেট থিওরির বেসিকটা ওইটা একটা, আর ট্রিগোনোমেট্রির বেসিকটা। এই দুটো ভিডিও দেখে পরের দিন ক্লাস নোট করে আসবে। তাহলে এইবার -cot 870, এইবার 870-এর মান জানবো কি করে? তাহলে তখন কি করতে হবে, 90-র কত গুণিতক সেইটা আমি একটু দেখে নেব। 870 মানে কি তুমি দেখো, আমরা এইভাবে চিন্তা করতে পারি, 870-কে আমরা 90 দিয়ে ডিভাইড করলাম, ব্যাপারটা এইভাবে হতে পারে। তাহলে -cot of 90° into 9 plus 60°, এইভাবে ওকে রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। তাহলে 90-র কত মাল্টিপল হলো? 9। 9 ইভেন না অড, এটাই আমরা এখন চিন্তা করব। 9 হচ্ছে অড, তাহলে যদি অড হয় তাহলেই কট চেঞ্জ হয়ে ট্যানে চলে যাবে। যদি ট্যান থাকতো চেঞ্জ হয়ে কটে আসতো, কস থাকলে চেঞ্জ হয়ে কিসে যাবে? সাইনে। সাইন থাকলে চেঞ্জ হয়ে কিসে যাবে? কসে। আর সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। এই চেঞ্জিং যে মোডটা, এটা তোমার একটু মনে রাখতে হবে। যদি ইফ n ইকুয়াল টু অড, এনটা কি? এনটা হচ্ছে মাল্টিপল অফ 90, এই 90 কত গুণিতক? তাহলে সাইন চেঞ্জেস টু কস, সেক চেঞ্জেস টু কোসেক, আর ট্যান চেঞ্জেস টু কট। এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, মানে যদি কট থাকে ট্যান হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। এই হচ্ছে রুল। তাহলে এইবার বলো এইটা কি হবে? কটটা চেঞ্জ হয়ে কি হবে? ট্যান হয়ে যাবে। তাহলে এটা আমি লিখছি -tan 60°। ঠিক আছে, বলো ক্লিয়ার? এইবার চিহ্ন সম্পর্কে ধারণা, কারণ এই যে চিহ্নটা এসছে এটা তো এইখান থেকে এসছে, কিন্তু কোন কোয়াড্রেন্টে এই কটটা আছে তার থেকে যে চিহ্ন তৈরি হবে সেই চিহ্নটা কিন্তু এখন আমরা একে বিশ্লেষণ করিনি। তাহলে আমি যদি সেইটা বিশ্লেষণ করি তাহলে 90 × 9, দেখো ঘোরাচ্ছি, এই চারটে 90 হলো, আবার ঘোরাচ্ছি, এই কি হলো 8টা 90, প্লাস 60 মানে এই কোয়াড্রেন্টে। তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার এই অ্যাঙ্গেলটা রয়েছে, তো ফার্স্ট কোয়াড্রেন্টে কটটা কি? পজিটিভ। কেন? তোমরা চারটে কোয়াড্রেন্টে এটা তোমরা জেনেছো যে অল সাইন ট্যান কস, এটা আমি ওই ভিডিওতে ব্যাখ্যা করা আছে, মন দিয়ে দেখবে, খুব সুন্দর ভিডিও, এত ইউনিক যে কেন এগুলো বেসিক ধারণা। অল সাইন ট্যান কস, সাইনের ভ্যালু কেন ম্যাক্সিমাম ভ্যালু 1, সাইনের মিনিমাম ভ্যালু কেন -1, কসের কেন ম্যাক্সিমাম ভ্যালু 1, কসের কেন মিনিমাম ভ্যালু -1, এই ব্যাপারগুলো ওই ভিডিওতে বলা আছে সুন্দর করে, দেখবে তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে অল সাইন ট্যান কস, এইটা হচ্ছে একটা রুল যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ,
সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান, আর ফোর্থ কোয়াড্রেন্টে কট। তাহলে এইখানে যেটা আছে, শোনো, যেটা তৈরি হয়েছে সেটা না, যেটা থেকে শুরু হয়েছে প্রথমে যেটা ছিল সেইটাই কোন চিহ্ন বেয়ার করে সেটাকে আমরা জেনে নেব। তাহলে কোয়াড্রেন্ট হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট সবাই পজিটিভ, সো আমরা এখানে পজিটিভ পাবো প্লাস ট্যান 60। তাহলে মানে মাইনাস ট্যান 60, ট্যান 60 ভ্যালু কত? √3, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, ও তাই, হ্যাঁ, সরি, তাই তো, ঠিক ঠিক ঠিক। এই 4 4 8, সরি এই 9 এর পরে 60, ও সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে কটটা কি হচ্ছে? নেগেটিভ। তাহলে এইটা হচ্ছে দেখো মাইনাস, তাহলে মাইনাস প্লাস ট্যান 60 হয়ে যাবে। বলো ক্লিয়ার ব্যাপারটা? আমি ওটা একটু গুনতে ভুল করেছিলাম। 4 4 8, 9 আছে, 9 অবধি গিয়ে 9 মানে এইখানে এই হচ্ছে 4, আর একটা ঘুরলো 8, আর একটা এইটুকু আসলো 9, 9টা 90, প্লাস 60 মানে আর একটু এগিয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে বিষয়টা, এটা ভিডিওতে দেখবে তাহলে বুঝতে পারবে। এইবার যেটা বলছিলাম, তাহলে 2 × 90, তাহলে 90 কি এটা ইভেন মাল্টিপুল। 90 যদি ইভেন হয় তাহলে সাইন কি আর চেঞ্জ হবে? সাইন চেঞ্জ হবে না। তাহলে সাইন থিটা হলো কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে। হ্যাঁ, ওটা একটু মনে, থার্ড কোয়াড্রেন্টের সাইনটা কি? নেগেটিভ, তাহলে মাইনাস সাইন থিটা। বলো কোনো অসুবিধা আছে? সাইন অফ 2π + থিটা, এটা মানে কি? তুমি দেখো, আমি যদি এটাকে 90 রেসপেক্টে ভাবি, এটা তো পাই মানে 180, তাহলে এটা 4 × π/2 না, মানে 4 × 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, প্লাস থিটা এইভাবে ভাবা যেতে পারে। তাহলে 90 এটা ইভেন মাল্টিপল হলো না অড মাল্টিপল হলো? ইভেন। তাহলে কি আর সাইন চেঞ্জ হবে? সাইনটা সাইনই থাকবে, তাহলে এটা ইকুয়াল টু সাইন থিটা। এই হলো। এবার চিহ্ন সম্পর্কে আমরা ধারণা তৈরি করব। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে? 4 × π/2 মানে এইটা, প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্টে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনটা পজিটিভ প্লাস সাইন থিটা। তাহলে তুমি এভাবে যদি তৈরি করো তাহলে তুমি দেখবে সাইন থিটা প্লাস এই মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, এইভাবে সিরিজটা শুধু চলবে। তাহলে নাও তুমি বলতে পারো, নাও S = সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস ডট ডট ডট, মানে কি এইভাবে চলছে। এইবার বলেছে n সংখ্যক পদের যোগফল। আচ্ছা, যদি n এর ভ্যালু এখন যদি ইভেন হয়, মানে কি ধরো দুটো টার্ম, তার দুটো টার্ম মানে সাইন থিটা মাইনাস সাইন কাটাকুটি হয়ে যাবে। যদি মনে করো 4টে টার্ম হয়, 1 2 3 4, কাটাকুটি 0 হয়ে যাচ্ছে। দেখো n এর ভ্যালু যদি ইভেন হয় তাহলে কিন্তু এর এর মানটা কত হয়? 0। তাহলে এখানে লিখছি ইফ n = ইভেন, S = সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, এই প্লাস ডট ডট করে 4টে টার্ম ভিজিবল করলাম, কাটা কেটে দাও সবাইকে, ইকুয়াল টু 0। আর ইফ n = অড, হ্যাঁ, এটা সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা, এইরকম করে আমি এই একে 3টে ভিজুয়াল করলাম। তাহলে এইটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো? শুধু সাইন থিটা। তাহলে দু রকম ভ্যালু তৈরি হবে, n = ইভেনের জন্য একটা, n = অডের জন্য একটা। বলো ক্লিয়ার? এরপরে আর কোনটা বলছিলে? 11 একটা, তাই তো? আর বাকি আর কোনো প্রবলেম আছে? তুই পড়াশোনা করে এসছো? তোমার হোমওয়ার্ক দেখি। হ্যাঁ, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, কি বুঝতে পারছি না কি বলছে, মনে পড়ছে না মানে কি বলছো? হ্যাঁ,
কি বলছো জোরে বলো, করে আসুনি কেন? বুঝতে পারছো না মানে? তোমাকে তো আগের দিন তো আমি তো বুঝিয়ে দিলাম। এরকম ফাঁকি দিয়ে পড়াশোনা করবে না। এইভাবে পড়লে আমি পড়াবো না কিন্তু। ও তোমার দিদি, সে যতই আমার প্রিয় হোক না কেন, আমি তোমার পড়াতে পারবো না। এরকম করে পড়লেই পড়াতে পারবো না। সিরিয়াসলি পড়তে হবে। আগের দিন তো কিছু অঙ্ক তো করিয়ে দিলাম। তা কিছু অঙ্ক করেছি, কিছু অঙ্ক করে এসছো, তুমি কিছুই করে আসুনি। কিছু করে এসছো তাহলে? আমি ধরো এখানে 5টা 7টা করিয়ে দিয়েছি, তা সেগুলো তো পারবে। তা কোথায় কি করেছো? তাহলে কি বাড়িতে হোমওয়ার্ক করছো? পরদিন থেকে যদি হোমওয়ার্ক করে আসো তাহলে আসবে, নাহলে আসবে না। ভেরি ব্যাড। হ্যাঁ, হ্যাঁ, না রিভিশন কপিতে। না না, একদম ক্লাসেই সব ডাউট ক্লিয়ার করবে। আমার চোখ নষ্ট হয়ে যাবে ওই খালি সব হোয়াটসঅ্যাপে অঙ্ক পাঠায়। কি কষ্ট বলো তো। আচ্ছা, আমি তো তোমাদের সামনে তো এই নয় যে আমি 1 ঘন্টা পড়ি ছেড়ে দিলাম, আমি তোমাদের সামনে তো অনেকক্ষণ আছি। তুমি এখানেই ডাউটগুলো বলবে। করোনার সময় কি অবস্থা, ওইভাবে চোখে আমার কি সবাইকে চেক করে দিত, আর কি কষ্ট, চোখ দিয়ে জল পড়তো চোখে। ওই সব ব্যবস্থা আছে, আমার তো ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। আমার ড্রয়িং ট্যাবলেট আছে না, সব ব্যবস্থা আছে। মোবাইলের সাথে কানেক্ট করে দিয়ে মোবাইল ওই চেক হয়ে যেত। অনলাইন ব্যবস্থা আমার যা আছে, খুব কম জনেরই এইসব আছে। এসব বড় ইনস্টিটিউটে থাকে না। লাস্ট এটা আমি ব্যবস্থা করে নিলাম, ক্যামেরাটা আজকে লাগাতে আসবে, নিলে ব্যাস যতটা আপডেট করা যায় সবটাই করে নিয়েছি। হ্যাঁ, নেক্সট দিন চলবে। এটা তো আজকেই চালানো যায়, চালিয়ে আমি পারবো না। মানে এখানে কিছু ফিচার্স আছে যেগুলো আমি জানি না। এবার কি এদিক ওদিক করতে গিয়ে দেবো সব খারাপ হয়ে, তারপরে দরকার নেই, এত দামের জিনিস। তারপরে করে কি করব? এই ক্যামেরা দিয়ে ওটাকে ধরা যাবে না। ওর যে লাইটের যে ইয়েটা, সেটা এই ক্যামেরায় আসবে না। ওর জন্য ওই ক্যামেরাই লাগবে। তা আমি তাহলে কি করে এটা চালি কি করে? আচ্ছা, লিস্ট ভ্যালু, এই অঙ্কটা লিস্ট ভ্যালু অফ টু টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা, এর লিস্ট ভ্যালু বের করতে হবে। এর জন্য যেটা আমরা অ্যাপ্লাই করব সেটা আমাদের পরের চ্যাপ্টারে আছে। হ্যাঁ, বাংলায় বলে সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, ইংলিশে বলে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন। এপিজিপির কনসেপ্ট দিয়ে এটাকে আমরা করব। আমি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যেটুকুন কাজে লাগবে, পুরোটা তো এখন শেখাতে পারবো না। দেখো, ধরো দুটো সংখ্যা 4 আর 6,
এই দুটো সংখ্যার যদি বলি অ্যারিথমেটিক মিন কত, অ্যারিথমেটিক মিন মানে সমান্তরীয় মধ্যক, সেটা হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 4 + 6/2 মানে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5। এই হচ্ছে অ্যারিথমেটিক মিন। তাহলে প্রথম আগে একটু জানতে হবে যে অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা কি, সেটুকুন আগে একটু জেনে নিই। অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা হচ্ছে 2, 4, 6, 8, 10 যদি এরকম করে একটা সংখ্যা শ্রেণী চলে, কি দেখে কি মনে হচ্ছে সংখ্যা শ্রেণীটা? সেম ডিফারেন্স। তাহলে এই যে এই ধরনের যদি কোনো একটা সিরিজ যদি এভাবে চলে, যেখানে যে কোনো টার্ম, এই তুমি এদিকে তাকাও, অন্যদিকে তোমার অ্যাটেনশন, তুমি পড়াশোনার ছেলে নয়, হোমওয়ার্ক না করে আসলে না মাথা গরম হয়ে যায়। 11-এ তো চট করে কিছু বলি না, কারণ 11-এ 10 অবধি কারুর সাহস হয় না। 10 অবধি যারা পড়ে, অরিত্র জানে, কারুর সাহসই নেই এইখানে ঢুকবে উইদাউট হোমওয়ার্ক। তুমি যদি 10-এ পড়তে না, তোমাকে চড়িয়ে আমি বৃন্দাবন পাঠিয়ে দিতাম তোমাকে। 11 বলে আমি কিছু বলি না, কারণ 11 একটা একটু ম্যাচিওর হয়ে যায়, বড় হয়ে যায়, তখন কিছু বলা যায় না। উইদাউট হোমওয়ার্ক তুমি আসবেই না, এটা আমি তোমাকে বলে দিলাম। আমার পড়ানোর মুডটাই চলে যায়, এবং এই প্রেশারটা আছে বলে না সব স্টুডেন্ট ভালো রেজাল্ট করে, শুধু এই প্রেশারটা চলে। কিন্তু দেখো 11-এ কি আমার পক্ষে সম্ভব এই এত বকাঝকা করা? 11-এ ভলিউম অনেক, এইসব নিয়ে বলতে গেলেই মাইন্ড আমার একটা ইয়ে হয়ে যায়, খারাপ হয়ে যায়, শেখানোর আগ্রহটা চলে যায়। হ্যাঁ, আমি তাহলে পড়াবো না কিন্তু তোমাকে, আমি আর একদিন দেখবো, নট করে দেবো। বি কেয়ারফুল, কিন্তু যা হোমওয়ার্ক দেবো সব করে আসবে। আরে যেগুলো করিয়ে দিই সেগুলো তুমি তো পারছো না, এটা তো বলা খুবই সহজ, আমি পারছি না, দেখি বাইরে ঘুরে বেড়াচ্ছে, অঙ্ক নিয়ে বসেনি, পারছি না, আদৌ বসেনি। আচ্ছা ঠিক আছে, সেটাও মেনে নিলাম, তুমি কোনো অঙ্কই পারোনি, যেগুলো করে দিয়েছি সেগুলো তো বুঝে গেছো, তাহলে সেগুলো প্র্যাকটিস করে আসোনি কেন? তাহলে এই যে সংখ্যা সেইটা দেখছি, যে কোনো সংখ্যা মাইনাস তার আগের সংখ্যা একটা কি কনস্ট্যান্ট, এবং এটা ক্রমশ বেড়ে চলেছে, ভাবনার কোনো কারণ নেই যে এরকম শুধু বাড়তেই থাকে, কমতেও পারে। এটাকে বলে হচ্ছে ইনক্রিজিং এপি, বাড়ছে। যদি এর উল্টো দিক থেকে আসে, হ্যাঁ এরকম হতে পারে, তখন কমন ডিফারেন্স নেগেটিভ। মানে তোমার নিয়মটা হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা, সেটা হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে এইরকম যদি হয় সেটাকে বলে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এবং এই যে কোনো দুটো সংখ্যা তাদের যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। দেখো 2 আর 6 যোগ করো, 2 দিয়ে ভাগ করো, কত পাবে? 4। এই দেখো 4 পেয়েছো। 4 আর 8 যোগ করো, 2 দিয়ে ভাগ করো, দেখো 6 পাবে। 6 আর 10 যোগ করো 16, 16/2 মানে 8, দেখেছো? তাহলে দুটো সংখ্যার, এটা পরে বোঝাবো, আরো অনেক ডিটেলিং করতে হবে। তাহলে এই হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং অ্যারিথমেটিক মিনের ব্যাপার। আর জিওমেট্রিক প্রোগ্রেশন আর জিওমেট্রিক মিনের ব্যাপারটা একটু আলোচনা করে নিই। ধরো কি মনে হয়? কমন রেশিও, ভেরি গুড। তাহলে এই যে ব্যাপারটা, এইটা বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, যে 2-কে 3 দিয়ে গুণ করলে 6, 6-কে 3 দিয়ে গুণ করলে 18, 18-কে 3 দিয়ে গুণ করলে 54, এরকম করে গুণ 3 করতে 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 টার্মগুলো তৈরি হচ্ছে। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন বুঝে ফেললাম। তাহলে জিওমেট্রিক মিনটা কি? জিওমেট্রিক মিন হচ্ছে এই হচ্ছে জিওমেট্রিক মিন, অর্থাৎ দুটো সংখ্যাকে গুণ করে যদি স্কয়ার রুট করো, তুমি দেখো 2 আর 18 গুণ করে স্কয়ার রুট করো, কত পাবে? 6 পাবে না? তুমি 6 আর 54-কে গুণ করে স্কয়ার রুট করো, দেখো 18 পাবে। যাই হোক, এই হচ্ছে মূল বিষয়টা। তাহলে আমরা অ্যারিথমেটিক
মিন জিওমেট্রিক মিনটা বুঝে ফেললাম। এইবার যেটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন। এটা প্রমাণ করা যায়, সেটা তো এখন করবো না, সেটা যখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন শেখাবো তখন। তোমরা লিখবে উই নো দ্যাট অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন। অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন মানে কি? সমান্তরীয় মধ্যক গুণোত্তরীয় মধ্যক থেকে বড়। তার মানে a প্লাস বি বাই টু গ্রেটার ইকুয়াল টু রুট আপন এ বি। বলো ক্লিয়ার সবার কাছে? এবার দুটো টার্ম, একটা টার্ম হচ্ছে 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা, আর একটা হচ্ছে 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা। যদি এই দুটো টার্মকে আমরা টার্মের মধ্যে আমরা এই রিলেশনটা ব্যবহার করতে চাই তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 গ্রেটার ইকুয়াল টু রুট আপন 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার কস স্কয়ার থিটা। বলো ক্লিয়ার? ক্লিয়ার? এইবার তাহলে implies that 2 to the power sin square theta plus 2 to the power cos square theta greater equal to 2টা ওদিকে চলে যাচ্ছে ইন্টু রুট আপন 2 to the power sin square ইন্টু 2 to the power cos square। যারা সূচক করেছো এক্সপোনেন্টের লগগুলো, তাহলে গুণের সময় পাওয়ারটা অ্যাড হবে। তাহলে কি হয়? 2 to the power sin square plus cos square। তাহলে এটা লিখছি 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। তাহলে গ্রেটার ইকুয়াল টু, ঠিক এর নিচে লিখবে গ্রেটার ইকুয়াল টু, এখানে লিখবে না, এইখানে নিচে গ্রেটার ইকুয়াল টু নিচে এই গ্রেটার ইকুয়াল লিখলে তাহলে এটার সঙ্গে লিঙ্ক বোঝায়। আর তুমি যদি এ পাশে লেখো তাহলে কিন্তু এইটার সঙ্গে লিঙ্ক বোঝাবে। এইটাকে মডিফাই করে তাহলে কি পাবো? 2 রুট 2। তাহলে এর সর্বনিম্ন মান লিস্ট ভ্যালুটা কত? 2 রুট 2। এইটা 2 রুট 2 থেকে বড় বা সমান, তাহলে লিস্ট ভ্যালু কি হবে? 2 রুট 2ই তো হবে। তাহলে লেখো লিস্ট ভ্যালু ইকুয়াল টু 2 রুট 2। এইবার যদি কেউ বলো আমার এভাবে করতে ভাল লাগছে না, আমি এম গ্রেটার ইকুয়াল টু জিএম অ্যাপ্লাই করবো না, আপনি নর্মালি করুন, আমি তো আমার তো আগে এম গ্রেটার ইকুয়াল টু জিএম শেখা নেই, তাহলে কিভাবে করবো? এটা হয়ে গেছে, তাহলে মুছে দিচ্ছি। এবার নর্মাল ধরো, ধরো এটা কেউ এটা করলে অনেক সোজা। এইবার বলো এটা বলতে পারি? root upon 2 to the power sin square theta plus root upon 2 to the power cos square theta হোল স্কয়ার গ্রেটার ইকুয়াল টু 0। বলো হোল স্কয়ার করলে a প্লাস বি হোল স্কয়ার করলে গ্রেটার ইকুয়াল টু 0 হবে না? কখনো নেগেটিভ হতে পারে কি? তো এইবার যদি তুমি এটা a প্লাস বি হোল স্কয়ার ফর্মে যদি এক্সপ্যান্ড করো তাহলে কি হবে? a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। তাহলে এটা থেকে তুমি বলতে পারো a স্কয়ার প্লাস 2 ইন্টু বলো ক্লিয়ার? তাহলে এটা যদি স্কয়ার রুট অফ তার স্কয়ার তাহলে কি হবে? স্কয়ার রুট উঠে যাবে। তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার সাইন স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু রুট রুট, তাহলে কি হবে? রুটের মধ্যে প্লাস
to the power cos square theta greater equal to 0. ঠিক একই গল্প হয়ে যাচ্ছে। এটা মানে কি হবে 2 to the power sin square plus cos square, তার মানে এটা হলো √2। তাহলে ও আচ্ছা, ওটাকে তো পাশে নিয়ে প্লাস ইয়ে করতে হবে, প্লাস করতে হবে, তাহলে এটাকে মাইনাস করে দাও, এই মাইনাস করে দাও, এই মাইনাস করে দাও, এবার পাশে নিয়ে গিয়ে প্লাস করে দাও, তাহলে 2 to the power sin square plus 2 to the power cos square greater equal to কি হবে 2√2 হয়ে গেল। তাহলে লিস্ট ভ্যালু কি হবে 2√2। বলো ক্লিয়ার? এইবার এই 5 মার্কের 3 বলছে কোসেক আলফা মাইনাস বিটা, কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 আর সেক আলফা প্লাস বিটা ইকুয়াল টু √2। ফাইন্ড লিস্ট পজিটিভ ভ্যালুজ অফ আলফা অ্যান্ড বিটা। তাহলে কোসেক অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3 হয়। তাহলে তুমি যদি এটা এইভাবে করো যে সাইন অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু √3/2, তাহলে বলো আলফা মাইনাস বিটা ভ্যালুটা কি হবে? সাইনের কোন মানে √3/2 হয় 60 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, এটা বলতে পারো। আর সেক আলফা প্লাস বিটা মানে তুমি কস অফ আলফা প্লাস বিটা বলতে পারো ইকুয়াল টু 1/√2, যদিও সেক থেকে ডিসিশন নেওয়া যায়। হ্যাঁ, তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা তুমি কি বলতে পারো 45 ডিগ্রি, তাই না? হ্যাঁ, এবার দেখো সমস্যাটা কোথায়। আমরা যদি যোগ করি তাহলে 2 আলফা ইকুয়াল টু 105 ডিগ্রি, তাহলে আলফা মানে 105 ডিগ্রি বাই 2। কিন্তু যদি তুমি এবার বিটা বের করতে চাও তাহলে এইটা থেকে এইটা মাইনাস করলে -2 বিটা ইকুয়াল টু 60 - 45, দ্যাট ইজ 15 ডিগ্রি। -2 বিটা, বিটা ইকুয়াল টু -15 ডিগ্রি বাই 2। কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে লিস্ট পজিটিভ ভ্যালু অফ আলফা অ্যান্ড বিটা। আলফা বিটার পজিটিভ ভ্যালু বের করতে হবে, নেগেটিভ ভ্যালু বের করলে হবে না। তাহলে এই আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, চিন্তা করো আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা যেন কেমন লাগছে না? যদি দুটো ভ্যালু আলফা বিটা পজিটিভ হয় তাহলে দুটো যোগ করলে 45 হয়, আর দুটো ডিফারেন্স করলে 60 ডিগ্রি হয়? হতে পারে কখনো এটা? দুটো যোগফল, দুটো পজিটিভ ভ্যালু, দুটো পজিটিভ ভ্যালুর যোগফল 45 আর দুটো ডিফারেন্স 60 ডিগ্রি। তাহলে এই জায়গাটাকে একটুখানি মেরামত করে দিই। অনেকগুলো ভ্যালুর জন্যই তো cos of alpha plus beta equal to 1/√2 হতে পারে, শুধু 45 ডিগ্রির জন্য তো তা তো নয়। তাহলে এখানে আরেকটু যদি বাড়ানোর চেষ্টা করি তাহলে কোন জায়গায় আমরা এটা নিয়ে যেতে পারি? cos of 45 হচ্ছে 1/√2। আচ্ছা, তোমার যদি আমি 180 রেসপেক্টে যদি ভাবি, 180 - 45 বা 180 + 45 করি, তাহলে হয়তো কসটা কসই থাকবে, কিন্তু সমস্যা হবে কি? সমস্যা হবে ওটা নেগেটিভ হয়ে যাবে। কেন? সেকেন্ড বা থার্ড কোয়াড্রেন্টে তো কসটা পজিটিভ থাকছে না, অল সাইন ট্যান কস। তাহলে 180 রেসপেক্টে কিন্তু আমি দেখো কেরকম সিদ্ধান্ত নিচ্ছি, এগুলো ভালো করে ভাবতে হবে। যে আমরা চাইছি 90 ইন্টু সামথিং প্লাস 45, সেই করে ওই অ্যাঙ্গেলটাকে বাড়ানোর চেষ্টা করছি। তার জন্য আগে শুনে নাও, আমরা চাইছি 45 ডিগ্রি বাড়াতে, তাহলে কি বাড়াবো? ওকে কি বাড়িয়ে বাড়িয়ে যা খুশি বাড়িয়ে দেবো? তা তো হবে না। তাহলে 90 ইন্টু সামথিং প্লাস 45, 90 ইন্টু সামথিং মানে 90 ইন্টু কি? একটা ইভেন নাম্বার, তবেই তো কসটা কস থাকবে। তাহলে 90 ইন্টু 2, 180 + 45 বা 180 - 45, এইভাবে চিন্তাটা করা যায়। কিন্তু 180 + 45 কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে।
180 মাইনাস 45 কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তা দুটো কোয়াড্রেন্টেই অল সাইন ট্যান কস, তাহলে দুটো কোয়াড্রেন্টেই 180 মাইনাস 45 করি কি 180 প্লাস 45 করি, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কোন কোয়াড্রেন্টে নিয়ে যেতে হবে? ফোর্থ কোয়াড্রেন্টে। না, তাহলে তো আবার তো চেঞ্জ হয়ে যাবে, কসটা সাইন হয়ে যাবে। তাহলে আমরা যদি 360 মাইনাস 45 করি তাহলে কি হবে? তাহলে cos 45 হবে না? তাহলে এটা 360 মাইনাস 45 হিসেবেও কিন্তু লেখা যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে cos 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি এটা ইকুয়াল টু cos 45 ডিগ্রি, দ্যাট ইজ 1/√2 অলসো। তাহলে দেয়ারফোর এটা মাইনাস করলে 315 ডিগ্রি হচ্ছে না? এবার যেটা বলছিলে দেখি আমি করি তো, 270 প্লাস 45 কি হচ্ছে সেটা? হ্যাঁ না, 270 প্লাস 45 কত হচ্ছে? তাহলে ওই একই অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। তুমি যেভাবে যাও না কেন দেখো কি হয়। ধরো cos অফ 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, মানে কোনটা রেসপেক্টে ভাবছি? এইটা হচ্ছে 270 লাইন, এটা 90, এইটা 0 ডিগ্রি অর 360, এটা হচ্ছে 180 ডিগ্রি। তা 270 প্লাস 45 যদি করি তা 270 মানে কি 90 ইন্টু 3, তো 90 কি মাল্টিপল হলো? অড মাল্টিপল হলো। তো অড মাল্টিপল হলে কি হবে? কসটা কি হয়ে যাবে? সাইন 45। ভেরি গুড, সাইন 45। আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? এই কোয়াড্রেন্টে। তো এই কোয়াড্রেন্টে কসটা কি? পজিটিভ, প্লাস সাইন 45, দ্যাট ইজ 1/√2। তাহলে দেখো একই ভ্যালু আসছে। তার মানে cos 315ই তৈরি হচ্ছে কিন্তু এটা। অঙ্কের দেখো কিরকম সেটিং করা আছে, তুমি যুক্তি দিয়ে সমস্ত এস্টাবলিশ করা আছে। এই যে নিয়মটা তোমাদের শিখিয়েছি, এই নিয়মটা যিনি বানিয়েছিলেন তার মাথাটা ভাবো। আজকে তুমি তো ফলটা খাচ্ছ, কিন্তু যে নিয়মটা তৈরি করেছে এইভাবে, যেভাবেই যাও না কেন একই আনসার। ম্যাথমেটিক্সের দুটো আনসার তো হয় না। তাহলে cos 315, তাহলে আমরা এখন আলফা প্লাস বিটা ভ্যালুটা কি বলতে পারি? 315 ডিগ্রি বলতে পারি। তাহলে এখন আমরা বলবো আলফা কমা বিটা আর পজিটিভ, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, therefore alpha plus beta not equal to 45 degree, therefore alpha plus beta equal to 315 ডিগ্রি। এই ব্যাপারটা আমি ওখানে এক্সপ্লেন করলাম যে এইখানে ডিসিশন নিয়েছিলাম আলফা প্লাস বিটা 45, কিন্তু দেখছি কি আলফা বিটা পজিটিভ বলে দেওয়া আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন। আলফা মাইনাস বিটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে দুটোর বিয়োগফল যদি 60 ডিগ্রি হয়, দুটোর যোগফল 45 ডিগ্রি, এটা হতে পারে না। 60 থেকে বড় হবেই। তাহলে আলফা প্লাস বিটার পরের মানটা 315 ডিগ্রি হচ্ছে। তাহলে পরের মানটাই নেব। তাহলে এইবার তুমি যদি এই দুটো সলভ করো, ফ্রম 1, 2 যোগ করলে 2 আলফা ইকুয়াল টু তাহলে আলফা ইকুয়াল টু তাই তো। আনসার কত দেখো তো? হ্যাঁ, তাহলে 187.5, দ্যাট ইজ 187 হাফ। ক্লিয়ার? এবার তুমি 1 আর 2 এর মধ্যে আলফা ভ্যালুটা বসিয়ে বিটা মানটা বের করে ফেলো। এবার 5 মার্কের লাস্টের সামটা, cos of 2p pi plus minus pi by 4 divided sin of q pi
প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই ফোর, এটা ইকুয়াল টু ওয়ান, হোয়ার পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স। তাহলে প্রথমে আমরা cos 2p পাই প্লাস মাইনাস পাই বাই ফোর এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। পি হচ্ছে ইন্টিজার। পাইটাকে যদি আমরা পাই বাই টু করি তাহলে এটা 4p করতে হবে। তাহলে এটাকে আমরা করছি 4p ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস পাই বাই ফোর। পাই বাই টু এর মাল্টিপল এখন 4p। 4p ইভেন না অড? পি এর ভ্যালু যাই হোক না কেন, 4pটা কি ইভেন, 4p ইজ ডিভিজিবল বাই 2 তো, তাহলে 4p ইজ ইভেন। তাহলে পাই বাই টু যদি ইভেন মাল্টিপল হয় কসটা কি চেঞ্জ হবে? কসটা কসই থাকবে। তাহলে কস অফ পাই বাই ফোর বলা যেতে পারে। এবার চিহ্ন দেখো, 4p ইন্টু পাই বাই টু, পি তো ইন্টিজার। আচ্ছা, পি এর মান যদি আমি এখন 1 ধরি তাহলে 4 ইন্টু পাই বাই টু, এই হয়ে গেল। প্লাস পাই বাই ফোর মানে এইখানে, মাইনাস পাই বাই ফোর মানে এইখানে। তাহলে আইদার ফার্স্ট কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট। তা ফার্স্ট আর ফোর্থে কসটা কি পজিটিভ, তাই জন্য পজিটিভ। তুমি ভাবতে পারো যে আমি পি ইকুয়াল টু 1 ধরে করেছি, তাহলে পি ইকুয়াল টু 2 ধরে কি হয়? পি ইকুয়াল 2 ধরলে এটা 8 হবে, 8 ইন্টু পাই বাই টু, তাহলে সেমই আসবে 4, আবার 4 8, প্লাস পাই বাই ফোর মানে উপরে, মাইনাস পাই বাই ফোর মানে নিচে। তুমি বলতে পারো পি তো ইন্টিজার, তা পি এর ভ্যালু -2 হতে পারে, সেটাও তো হতে পারে। পি তো পজিটিভ ইন্টিজার বলেনি, বলেছে কি পজিটিভ ইন্টিজার? শুধু ইন্টিজার্স বলেছে। তা পি এর ভ্যালু -2 হতে পারে। তুমি দেখো ঘুরে ফিরে ওইখানেই থাকবে, -8 মাইনাস, তাহলে পি হলো -2, -8 ইন্টু পাই বাই টু, তাহলে কোন দিকে ঘুরবে? এইদিকে ঘুরছিল। 4 4 8, দেখো -8 ইন্টু পাই বাই টু এখানে এসছে, তাহলে প্লাস পাই বাই ফোর যদি হয় তাহলে কি হবে? এদিকে চলে যাবে, আর মাইনাস হলে এদিকে চলে যাবে। সেই ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু এই অ্যাঙ্গেলটা তৈরি হবে। পি এর তুমি যে কোনো ইন্টিজার ধরো না কেন, যদি পি এর ভ্যালু 0 ধরো তাহলে প্লাস পাই বাই ফোর মাইনাস পাই বাই ফোর মানে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। তাহলে ফর এনি ইন্টিজার পি দিস অ্যাঙ্গেল লাইজ ইন ফার্স্ট অর ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এর চিহ্নটা কি প্লাস হবে না? তাহলে এর ভ্যালুটা হয়ে গেল 1/√2। বলো ক্লিয়ার? এইবার ডিনোমিনেটরে যেটা আছে সাইন কিউ পাই প্লাস -1 টু দি পাওয়ার কিউ ইন্টু পাই বাই ফোর, এটা ইকুয়াল টু 1 করতে হবে। তাহলে কিউ তো ইন্টিজার, কিন্তু -1 টু দি পাওয়ার কিউ আছে, সমস্যা এইখানে। তাহলে এখানে দুটো কেস স্টাডি করতে হবে, একটা হচ্ছে কিউ ইভেন আর একটা কিউ অড ইন্টিজার। তাহলে প্রথমে আমি এখানে বলছি কিউ হচ্ছে ইভেন ইন্টিজার, তাহলে এটাকে একটু চেঞ্জ করে দিই, কিউ পাই -1 টু দি পাওয়ার ইভেন ইন্টিজার কি হবে? এটা পজিটিভ হয়ে যাবে, প্লাস পাই বাই ফোর ইকুয়াল টু সাইন কিউ পাই, তাহলে 2q ইন্টু পাই বাই টু লিখতে পারি। তাহলে পাই বাই টু এর কি মাল্টিপল হলো? এটা ইভেন মাল্টিপল হলো, তাহলে সাইনটা কি চেঞ্জ হবে? সাইনটা তো সাইনই থাকবে, তাহলে এটা মানে হচ্ছে সাইন পাই বাই ফোর। এইবার চিহ্ন সম্পর্কে ধারণা নেব। ধরো কিউ এর ভ্যালু মনে করো 1, তাহলে 2 ইন্টু পাই বাই টু হলো তো,
তাহলে আমি এখন যদি কোয়াড্রেন্ট সিলেকশন করি, কিউর ভ্যালু 1, 2 ইন্টু পাই বাই 2, মানে কোথায় গিয়ে পড়ছে? 2 ইন্টু পাই বাই 2 কোথায়? এইখানে। প্লাস পাই বাই 4 এইখানে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে সাইনটা কি? নেগেটিভ। তাহলে মাইনাস সাইন পাই বাই 4 হলো, তার মানে মাইনাস 1/√2। দেখা যাক, এ তো ভাগ করলে তো -1 আসছে। সরি, এখানে একটা কিউ ইভেন ইন্টিজার, আমার একটু সিলেকশন এখানে ধরা। কিউ যদি ইভেন ইন্টিজার হয়, কিউ ভ্যালু তো 1 ধরতে পারবো না, 2 থেকে শুরু। তাহলে কত হলো? 4 ইন্টু পাই বাই 2, মানে কোন কোয়াড্রেন্টটা হচ্ছে? 4 ইন্টু পাই বাই 2 মানে এইখানে, প্লাস 5 হলে এই কোয়াড্রেন্টে, তাহলে প্লাস হয়ে গেল। মানে কিউ যদি ইভেন ইন্টিজার, কিউ এর ভ্যালু কিন্তু 1 আমরা ধরতে পারবো না। 2, 4, 6, -2, -4, -6 এইভাবে কি, তাই তো? 0 ইভেন না অড? তাহলে কিউ এর ভ্যালু 0 ধরা যেতে পারে। তাহলে 0 ধরলে সাইন পাই বাই 4 দ্যাট ইজ 1/√2। এটা ক্লিয়ার হয়ে গেছে? লেখা হয়ে গেছে সবার? হ্যাঁ, এবার আমি চেঞ্জ করব, কিউ ইকুয়াল টু অড ইন্টিজার দিয়ে কাজ করব। এটাকে তুমি 2 নম্বর দিয়ে রাখো, এটাকে 1 নম্বর দিয়ে রাখো, সব নাম্বার দিয়ে রাখো। এইবার কিউ যদি পরেরটা, তোমরা আবার এইটার থেকে শুরু করবে জার্নিটা, এইখান থেকে লেখো। এবার যদি কিউ অড ইন্টিজার হয়, হ্যাঁ বলুন বিশু দাস। হ্যাঁ ব্ল্যাঙ্ক লাগানো আছে, হ্যাঁ আচ্ছা। তাহলে দেখো, কিউ ইকুয়াল টু যদি অড ইন্টিজার হয়, -1 টু দি, তোমার একটু প্রথম অসুবিধা হবে, 2-3টে ক্লাস করো, তারপর দেখবে চালু হয়ে যাবে। প্রথম তো কিউ যদি অড হয়, তাহলে -1 টু দি পাওয়ার অড কি মাইনাস তৈরি হবে। তাহলে এটা আমি লিখছি কিউ পাই -π/4। বলো ভুল লিখলাম? এইবার কিউ অড, আমি এটাকে π/2 করে দিচ্ছি, তাহলে 2q ইন্টু π/2 -π/4। তাহলে π/2 এর এবার কি আছে? ইভেন মাল্টিপল। অনিশ বুঝতে পারছো তো? আবার শুধু পরের দিন থেকে হোমওয়ার্কটা করে এসো, আর সব ঠিক আছে। একটু ভয় পেয়ে গেছে, আমি 11-এ কাউকে বলি না এভাবে, কিন্তু নষ্ট হয়ে যাবে। ওর দিদি আমার স্টুডেন্ট ছিল, তখন বলে স্যার কি হলো আপনার কাছে পড়ে, আমি তবু একটা কিছু করলাম, ও তো কিছুই করতে পারে। শুধু হোমওয়ার্কটা করে আসো। আমি দেখো, আমি তো এত যত্ন করে দেখো আস্তে আস্তে করে তোমাদের সব কিছু ক্লিয়ার। এবার তুমি যদি বাড়িতে একটু না করো তাহলে কি করে হবে? একটু করতে হবে, প্র্যাকটিস না করলে। মিনিমাম পার ডে 30টা করে অঙ্ক, এইটা টার্গেট করো, নাহলে কিছুতেই 11 দাঁড় করতে পারবে না, অসম্ভব। যে যাই বলুক, কোনো রকম শর্টকাট প্রসেস নেই। আমি সমস্ত ধরো এসএনদের বই, আর.ডি. শর্মার বই, এনসিআরটি এক্সাম্পলার সমস্ত বই করিয়ে দেবো। করতে হবে তোমাকে, আমি তো তোমাকে লোড দেব, তোমাকে ক্যারি করতে হবে তোমাকে।
তাহলে পাই বাই টু এর দেখো ইভেন মাল্টিপল হয়ে গেল। তাহলে পাই বাই টু যদি ইভেন মাল্টিপল হয় সাইনটা কি চেঞ্জ হবে? আর সাইনটা কি হবে? সাইনই থাকবে। তাহলে এটা সাইন পাই বাই 4 হলো। এবার চিহ্ন সম্পর্কে ধারণা তৈরি করব। আচ্ছা কিউ আছে কি অড ইন্টিজার, তাহলে প্রথম অড ইন্টিজারটা কোনটা? 1 হিসেবে ধরা যায়। তুমি কিউ ভ্যালু 1 ধরো, তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 1 ইন্টু পাই বাই 2 মানে কত হলো? পাই। তাহলে পাই মাইনাস পাই বাই 4 কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা কি? পজিটিভ। সো প্লাস সাইন বাই 4 দ্যাট ইজ 1/√2। তুমি এটা কিউ এর ভ্যালু যদি 1 না হয়ে 3 হয়, পরে অড ইন্টিজার 3, তুমি চিন্তা করো 3 ইন্টু 2 ইন্টু পাই বাই 2 মানে 6 ইন্টু পাই বাই 2 মানে কত হলো? 3 পাই। তাহলে তুমি দেখো 3 পাই, এই দেখো একটা পাই, এই দুটো পাই, এই তিনটে পাই, 3 পাই মাইনাস পাই 4 দেখো আবার সেই সেকেন্ড কোয়াড্রেন্টেই আসছে। তুমি যাই করো না কেন তুমি ওই সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে বেরোতে পারবে না। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন অলওয়েজ গিভস পজিটিভ ভ্যালু। তাহলে এটা হলো 1/√2। আগে 1 2 নাম্বার দিয়েছিলাম তাই তো, এবারে 3 নম্বর দাও। তাহলে এবার ফ্রম 1 2 and 3 তুমি কি ডিসিশন নিতে পারো? ওই এক্সপ্রেশনটা লিখবে যেটা দেওয়া আছে ওটা বাই এইটা ইকুয়াল টু 1/√2 বাই 1/√2 ফর এনি ইন্টিজার্স পি অ্যান্ড কিউ, দ্যাট ইজ কাটাকুটি ক্যান্সেলেশন করে ইকুয়াল টু 1। 1/√2 আসছে, আর উপরে তো 1/√2 ছিল, কেটে 1 চলে আসছে। তাহলে ফ্রম 1, 2, 3 ইকুয়েশন নাম্বার ফ্রম 1, 2, 3 এই যে এইটা cos অফ 2 এইটা লেখো, ওই যে ওইটা ওই পুরো এক্সপ্রেশনটা লেখো। আজকে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলটা তো হলো। এইটা অ্যাকচুয়ালি কি বলতো তোমাদের ক্লাস 10-এর কনসেপ্ট। এইটা অ্যাকচুয়ালি 10-এর, এটা লাস্টে করিয়ে দেবো। এটা মানে এইটা তোমাদের 11-এর টিউটোরিয়ালটি নয়। না তোমাদের সিলেবাসটা দেখবে কি আছে, ওই যে এই আগের এক্সারসাইজটা একটা আছে না, এই যে টিউরিং ফাংশন এন্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস। এই দেখো এই যে এইটা প্রুভ দ্যাট 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু সেক থিটা প্লাস ট্যান থিটা হোল স্কোয়ার। এইগুলো ক্লাস 10-এ হয়ে গেছিল। হ্যাঁ আমি একটা অঙ্গ দেখাচ্ছি, এইটা প্রমাণ করতে দিয়েছি। তাহলে দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার হোল স্কোয়ার, সেক থিটা প্লাস ট্যান থিটা যদি আমি এটা থেকে জার্নিটা শুরু করি, cos का মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই
এই ক্যান্সেল আউট হলো, তাহলে দেখো 1 প্লাস সাইন থিটা বাই 1 মাইনাস সাইন থিটা। এবার লেফট থেকেও রাইটেও যাওয়া যায়, তাহলে কি করব 1 মাইনাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করব, ওই এটা থেকে ওঠো। এইগুলো ক্লাস 10-এ হয়ে গেছে। তোমরা একটা কাজ করো, এই এক্সারসাইজটা পরের দিনের যে কম্পাউন্ড অ্যাঙ্গেলের সঙ্গে এটাকে জুড়ে দিলাম। হ্যাঁ, এটা তোমার 10-এর কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, লাস্টের সমস্ত হোমওয়ার্ক বলে দিচ্ছি। আজকে আমরা শুরু করব কম্পাউন্ড অ্যাঙ্গেল। কম্পাউন্ড অ্যাঙ্গেল এটা কি প্রয়োজন, কেন কম্পাউন্ড অ্যাঙ্গেলের কতগুলো ফর্মুলা মনে রেখে কাজ করতে হবে সেটা আগে একটু জেনে নিই। ধরো তোমাকে সাইন 75 ডিগ্রির ভ্যালু বের করতে বললো, তা তুমি দেখছো আরে 75 ডিগ্রি তো সুন্দরভাবে সাজানো আছে, 45 প্লাস 30, 45 ডিগ্রি ভ্যালু জানি, 30 ডিগ্রি ভ্যালু জানি, তাহলে ওটা দিয়ে কি কিছু কাজ করা যায়? হ্যাঁ, করা যায়। এই হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেলের কনসেপ্ট। তা আমরা একটা, তোমাদের বইতে আগে আছে, তোমরা একটু দেখো যে এই পরের প্রমাণটা সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তোমরা এই প্রমাণটা দেখেছো? প্রমাণটা কোথায় বলছি? পরের পেজে আছে, এই 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 সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। প্রমাণটা একটু সবাই দেখো কিভাবে প্রমাণটা করেছে। এই দেখো, এই যে এইটা সাইন, হ্যাঁ এইটা একটু দেখো। দেখো টোটাল, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছো? তাহলে এটা নিশ্চয়ই আর আমাকে বোঝাতে হবে না। এই যে সাইন এ প্লাস বি, দেখো সংক্ষিপ্তকরণটা একটু দেখো, সামারি যেটা করা আছে, ফর্মুলার সামারিটা দেখো। সাইন অফ এ প্লাস বি, এটার একটা ফর্মুলা আছে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি কস এ মাইনাস বি। 5 নম্বরটা দেখো, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এই ফর্মুলাটা কী করে তৈরি হলো এটা দেখো। প্রত্যেকটা কিন্তু জিওমেট্রিক্যাল প্রুফ আছে, তোমরা বইতে দেখলে সাইন অফ এ প্লাস বি কীরকমভাবে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্রমাণ করতে হয়। এই 4টে ফর্মুলা, সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ মাইনাস বি, কস অফ এ প্লাস বি, কস অফ এ মাইনাস বি, এই 4টে ফর্মুলার জিওমেট্রিক্যাল প্রুফ পরের দিন করে নিয়ে আসবে। ভীষণ ইম্পর্টেন্ট 4টে ফর্মুলা, ঠিক আছে? এটা একটুখানি হোমওয়ার্কের মধ্যে এটা একটু মেনশন করে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার 5 নম্বর ফর্মুলাটা, এই প্রমাণটা দরকার নেই, কিন্তু আমরা একটু দেখি ব্যাপারটা কিভাবে তৈরি হচ্ছে। ধরো সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন অফ এ মাইনাস বি, এই ফর্মুলাটা, এটা বলছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর না হলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। এবার কি করে তৈরি হচ্ছে? সাইন অফ এ প্লাস বি অলরেডি ফর্মুলাটা আমরা দেখেছি, সেটা হচ্ছে কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর সাইন অফ এ মাইনাস বি দ্যাট ইজ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এইবার দেখো ফার্স্ট এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে চলে এসছে না? তাহলে সেটা তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সাইন এ কস বি তার স্কোয়ার মাইনাস কস এ সাইন বি তার স্কোয়ার।
কি, এটা তো লিখতেই পারি আমরা। এইবার তুমি দেখো সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি, এটা লিখছি সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি ইকুয়াল টু সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি কে আমরা লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস তোমার কস স্কোয়ার এ কে লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। যদি গুণ করা হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। দেখো কাটাকুটি হলো কি না, তাহলে কি পড়ে থাকলো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি এসছে ফর্মুলাটা যেটা কি করতে দিয়েছে। এইভাবে 6 নম্বর ফর্মুলাটা অর্থাৎ cos of a plus b into cos of a minus b, cos square a minus sin square b or cos square b minus sin square a। দেখো এই যে এখানে কি আছে sin square a minus sin square b, তুমি যদি এবার এটাকে cos এ কনভার্ট করো 1 minus cos square a আর এটাকে যদি cos এ কনভার্ট করো 1 minus cos square b, দেখো ওই পরের ফর্মুলা চলে আসছে cos square b minus cos square a, কি তাই না? দেখো এটা প্রমাণ দিতে পারে, ধরো এমনি বললো যে এটা প্রুভ দ্যাট দিস ইকুয়াল টু দিস, একটা ফর্মুলাই তোমাকে প্রমাণ করতে দিল, কিন্তু জিনিসটা জানা থাকলে একদম ইজি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে তোমরা এখান থেকে 1 2 3 4 চারটে ফর্মুলার জিওমেট্রিক্যাল প্রুফ করে আনবে, 5 6 এগুলো দরকার নেই, এগুলো তোমাকে দেখিয়ে দিলাম একটা। আর tan of a plus b ইকুয়াল টু tan a plus tan b বাই 1 মাইনাস tan a tan b, দেখো এটার কোনো প্রমাণ দরকার নেই, কিন্তু জেনে রাখতে হবে ফর্মুলাগুলো অ্যাপ্লিকেশন করবো। tan of a minus b, tan of a minus b হচ্ছে tan a minus tan b বাই 1 প্লাস tan a tan b। ফর্মুলাগুলো একটু ভালো করে দেখো, মানে ফর্মুলাগুলো একটুখানি গো থ্রু করো। এক্সারসাইজ 4 এ চলে এসো। আমি 8 অঙ্কটা করছি, 8 অঙ্কটা এমসিকিউ। cos 9 প্লাস sin 9 বাই cos 9 মাইনাস sin 9 এর ভ্যালুটা কি হবে, চারটে অপশন দেওয়া আছে। তাহলে আমরা দেখো cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ডিভাইডেড cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি ইকুয়াল টু, হ্যাঁ আমরা উপর নিচে cos দিয়ে ডিভাইড করি, cos 9 দিয়ে, তাহলে ব্যাপারটা এরকম হয় cos 9 ডিগ্রি প্লাস sin 9 ডিগ্রি ডিভাইডেড cos 9 ডিগ্রি ডিভাইডেড cos 9 ডিগ্রি মাইনাস sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি। বলো, কোনো অসুবিধা নেই? একটা cos 9 দিয়ে ডিভাইড করেছি উপর নিচে। এবার cos 9 বাই cos 9 প্লাস sin 9 বাই cos 9, তাহলে কি দাঁড়ালো ওটা 1 প্লাস tan 9 ডিগ্রি, আর নিচে 1 মাইনাস tan 9 ডিগ্রি। এইবার এই যে 1টাকে আমরা কি লিখবো tan 45, আমরা এটা লিখছি tan 45 ডিগ্রি প্লাস tan 9 ডিগ্রি, আর 1 মাইনাস এই যে এইখানে কি আছে tan 9 আছে, তাই তো? ওখানে আমরা দেখব 1 ইন্টু tan 9, কি অসুবিধা নেই তো? একটা 1 আগে তো যদি গুণ করি তো প্রবলেম নেই, সেই 1টাকে tan 45 লিখছি, তাহলে এটা লিখছি tan 45 ডিগ্রি ইন্টু tan 9 ডিগ্রি। তাহলে উপরে গেল tan a প্লাস tan b, নিচে 1 মাইনাস tan a tan b। কার ফর্মুলা? tan of a প্লাস b ফর্মুলা না? একটু আগে যেটা ফর্মুলাগুলো দেখছিলে, কোন জায়গাটা বলো?
এই ওয়ানটাকে tan 45 লিখেছি, tan 45 ভ্যালু 1, আর এই যে 1 মাইনাস এইখানে এই যে tan 9 আছে, এইখানে আমরা একটা ভাবছি এইভাবে যে এটা 1 ইন্টু tan 9, সেই ওয়ানটাকে আমরা লিখছি tan 45, এই ওয়ানটাকে আমরা লিখছি tan 45 ডিগ্রি। তাহলে এইবার এটা করে আমার কি সুবিধা হলো, আমরা tan অফ a প্লাস বি ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, দেখো তোমরা ফর্মুলাটা, একটু আগেই যে ফর্মুলা তোমাদের দেখতে বললাম। তাহলে এটা আমরা লিখছি tan অফ 45 ডিগ্রি প্লাস 9 ডিগ্রি, তার মানে tan অফ 54 ডিগ্রি। তাহলে tan অফ 54 ডিগ্রি বলো এইবার উত্তরে, তাহলে এ বি সি ডি, তাহলে আনসার হচ্ছে সি, সিটা হচ্ছে রাইট আনসার। বলো ক্লিয়ার কিভাবে করতে হচ্ছে? তোমরা এবার করবে হচ্ছে এখানে 7 করবে, 9 করবে, 10, 12, ছোট এমসিকিউ। কতটা বলো? sin a equal to 3/5 এটা দেওয়া আছে, cos b equal to minus 12/13. A and B both lie in second quadrant. Then find the value of sin of a plus b. তাহলে sin of a plus b এটা মানে sin a cos b প্লাস cos a sin b, এই তো। তাহলে sin এর ভ্যালু দেওয়া আছে, এটা দেওয়া আছে, cos b দেওয়া আছে, শুধু cos a sin b টা বের করতে হবে। এ এন্ড বি দুটো সেকেন্ড কোয়ার্টারে দেওয়া আছে, কি বলছো আর? কেন? তাহলে cos এর sin বিটা বের করতে হবে। তাহলে sin এ 3/5 দেওয়া আছে, তাহলে তোমরা cos a এটা মানে কি রুট আপন 1 মাইনাস সাইন স্কয়ার, তাই তো? প্লাস না মাইনাস হবে? cos a, এ তো সেকেন্ড কোয়াড্রেন্টে, তা সেকেন্ড কোয়াড্রেন্টে cosটা কি মাইনাস, তাহলে মাইনাস হবে এখানে। (3/5) এর হোল স্কয়ার মাইনাস 4/5 এই গেল cos এ, cos এ হয়ে গেল। এইবার sin b, দেখো cos b ভ্যালু দেওয়া আছে, বিটা কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনটা কি পজিটিভ, তাহলে রুট আপন 1 মাইনাস cos স্কয়ার b, এর আগে প্লাস দিয়ে দিলাম কেন, এখানে হচ্ছে b লাইজ ইন সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে 1 মাইনাস cos b মানে মাইনাস 12/13 তার স্কয়ার, তাহলে 25/169 মানে 5/13। ব্যাস, চারটে ভ্যালু তোমার কাছে জানা আছে, এবার বসিয়ে বের করো। বলো কোনটা অসুবিধা হচ্ছে, বলো বলো। 9, 10, 9টা প্রথমে।
দেখো এখানে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2 দেওয়া আছে। তাহলে সাইন অফ এ প্লাস বি ভ্যালু কত? দেখো সাইন এ সবসময় লেস ইকুয়াল টু 1, সাইন থিটা বলো, সাইন থিটা লেস ইকুয়াল টু 1। তাহলে সাইনের মানটা সাম্য, সাইনের মানটা একের থেকে ছোট হতে পারে, সাইন থিটা লেস ইকুয়াল টু 1, তাহলে সাইনের মানটা একের থেকে ছোট হতে পারে তো? সাইনের মানটা একের থেকে ছোট হতে পারে না। ধরো মনে করো সাইনের মানটা হাফ, তাহলে সাইন বির মানটা কত হতে হবে 2টাকে মেনটেন করার জন্য? 1.5, সেটা পসিবল? তাহলে এই সাইন থিটা লেস ইকুয়াল টু 1 এটা আমরা জানি, কিন্তু এই ইকুয়েশনটাকে মেনটেন করবার জন্য সাইন এবং সাইন বি দুটোর মানই 1 হতে হবে। তাহলে এখানে আমরা বলবো যে সাইন এ ইকুয়াল টু 1 and sin b equal to 1. Otherwise, if sin a less than 1, তাহলে sin b sin a plus sin b equal to 2 implies sin b greater than 1. আদারওয়াইজ কি হবে? সাইন এ যদি একের থেকে ছোট হয় তাহলে সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল 2 গিভস কি করবে? সাইন বি গ্রেটার দ্যান 1। এটা হচ্ছে হুইচ ইজ অ্যাবসার্ড। তাহলে দেয়ারফর আমি বলবো যে সাইন এ ইকুয়াল টু 1 and সাইন বি ইকুয়াল টু 1, দ্যাট ইজ a ইকুয়াল টু 90 and b equal to 90 degree. তাহলে therefore sin of a plus b equal to sin of 90 degree plus 90 degree, মানে কত? sin of 180 ডিগ্রি। তা sin of 180 কত হবে? sin 0, তাই তো? তার মানে এটার ভ্যালু হচ্ছে 0। কেন 0 হলো? সাইন 180 মানে সাইন অফ 2 ইন্টু 90 প্লাস 0। এটাকে আমরা এভাবে এক্সপ্লেন করতে পারি, সাইন অফ 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, 90 ইভেন মাল্টিপুল, তাহলে সাইনটা সাইনই থাকবে, দ্যাট মিনস সাইন 0ই তৈরি হবে। আর চিহ্ন সম্পর্কে কোনো ধারণা এখানে দরকার নেই। কেন? সাইন 0 মানে 0, প্লাস 0 মানে 0, মাইনাস 0 মানে 0, তাই না? তাহলে এই মানটা 0। বলো ক্লিয়ার সবার কাছে? 9 হয়ে গেল। এরপরে কোনটা বলছো? 10টা সেম অঙ্ক। আচ্ছা, তারপরে কোনটা বলছো? tan a ইকুয়াল টু 3/4, tan b ইকুয়াল টু এত। তাহলে ফাইন্ড দি ভ্যালু অফ a প্লাস b। তোমরা কি করবে? tan অফ a প্লাস b নিয়ে জার্নি শুরু করো। জার্নিটা শুরু হবে tan অফ a প্লাস b। তা tan অফ a প্লাস b মানে কি? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার লেফট সাইডে tan অফ a প্লাস b থাক, রাইট সাইডে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, সেখানে ওই tan a tan b ভ্যালু বসিয়ে দাও। বসিয়ে দেখো কত আসছে। এবার সাইন অফ মাইনাস 75, দেখো ফাইন্ড দি ভ্যালু অফ সাইন অফ মাইনাস 75। তাহলে এটা কত হবে? মাইনাস সাইন 75। তোমরা জানো সাইন মাইনাস অ্যাঙ্গেল মাইনাসটা বেরিয়ে আসে, ওই ভিডিওটা ভালো করে দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইবার মাইনাস সাইন অফ 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার সাইন অফ এ প্লাস বি ফর্মুলা এক্সপ্লেন করতে পারবে, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি।
তারপরে ভ্যালুগুলো বসিয়ে দেবে। পারবে তো? এবার দেখো দুইয়ের একটা লেফট সাইড tan 75 ডিগ্রি মাইনাস কট 75 ডিগ্রি, এটার ভ্যালু 4 sin 60 বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা যদি এই tan 75 ডিগ্রি মাইনাস 1/tan 75 ডিগ্রি করি, দেখি কি হয়। আর একটা হয় সাইন কসে ভেঙে ফেলা, সেটা করলেই বেস্ট হয়, নাহলে এটার থেকে আবার অন্য জায়গায় চলে যাবে। 60, তাহলে একটা কাজ করা যাক, 60 4 sin 60 45 প্লাস 30 করে যদি ভাঙাই তাহলেই তো বেস্ট হবে না? তুমি একটা কাজ করো, এদিকে tan 75টা তোমরা বের করে রাখো, মানে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে tan of a প্লাস বি মানে tan a tan b, tan a প্লাস tan b ডিভাইডেড 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি, তাহলে 1 প্লাস tan 30 ভ্যালু কত? 1/√3 বাই 1 মাইনাস 1 ইন্টু 1/√3, তাহলে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 এই দাঁড়ালো। তাহলে এইখানে ভ্যালুটা হচ্ছে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1 মাইনাস কট 75 কেবে জাস্ট উল্টে যাবে, √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এবার তুমি এলসিএম করো, তিন তিন কেটে গেল, 1 1 কেটে গেল, কত হলো 2√3 প্লাস 2√3 কত হলো 4√3 বাই 3 মাইনাস 1 মানে 2, তাহলে কত হলো? হ্যাঁ কোনটা? এইটা √3 মাইনাস 1 কোনটা? কেন √3 প্লাস 1 আছে তো, √3 প্লাস 1 ভাগ √3 মাইনাস 1 √3 মাইনাস 1, তাহলে কত হলো 2√3, তাই না? 2√3, তাহলে এবার রাইট সাইডটা দেখো, রাইট সাইড 4 ইন্টু সাইন 60, তো রাইট সাইড 4 ইন্টু সাইন 60, সাইন 60 ভ্যালু কত? 2√3, তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। নেক্সট
এবার দেখো এইটা 3-এরটা, tan 35 প্লাস tan 10 প্লাস tan 35 ইন্টু tan 10 ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা জার্নি শুরু করব tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে tan 45 ডিগ্রি মানে এটা ইমপ্লাইজ দ্যাট হ্যাঁ 2/3। তাহলে এইবার 45 কে লিখলাম 35 প্লাস 10, তো tan অফ a প্লাস b মানে কি tan a প্লাস tan b মানে tan of 35 ডিগ্রি প্লাস tan of 10 ডিগ্রি বাই 1 মাইনাস tan of 35 ডিগ্রি ইন্টু tan of 10 ডিগ্রি ইকুয়াল টু 1 implies that tan of 35 degree plus tan 10 degree equal to 1 minus হলো, জাস্ট এটা গুণ করে দিলাম। এবারে সাইড চেঞ্জ করে দাও, ইকুয়াল টু 1 প্রুভড। বলো ক্লিয়ার? তাহলে আমরা দেখো এটা প্রমাণ করতে দিয়েছিল, আমরা শুরু করেছি এটা থেকে। কেন? ওই 35 প্লাস 10 45 এটা আমরা বুঝতে পেরেছিলাম। এটা বুঝতে হবে, এই অঙ্কগুলো প্র্যাকটিসের মাধ্যমে চলে আসবে হাতে। 5 এর অঙ্কটা 5 2 এর 5 tan 43 ডিগ্রি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা মুছে দিলাম। না তাড়াতাড়ি করো। পাঁচটা দেখো, tan এই লেফট সাইড হ্যালো হ্যালো tan 43 ডিগ্রি, এটা হচ্ছে tan অফ, আমরা লিখবো এভাবে 45 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। তাহলে কি হলো? tan of a minus b, অলরেডি tan of a minus b ফর্মুলা তোমরা জেনেছো, tan a minus tan b বাই 1 প্লাস tan a tan b। তাহলে এটা আমরা লিখছি tan of 45 ডিগ্রি মাইনাস tan 2 ডিগ্রি বাই 1 প্লাস tan of 45 ডিগ্রি ইন্টু tan of 2 ডিগ্রি। তা tan of 45 দ্যাট মিনস 1, আর কি প্রমাণ করতে দিয়েছে? cos সাইন। তাহলে tan 2 ডিগ্রিকে আমরা cos 2 ডিগ্রি বাই sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি এইভাবে লিখলাম। আর নিচে 1 প্লাস tan 45 মানে 1, এই tan 2 কে লিখছি sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। এইবার তুমি এলসিএম করো, সিম্পলিফাই করে দেখবে এটা ইকুয়াল টু cos 2 ডিগ্রি উপরে হচ্ছে cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি ডিভাইডেড cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি। এইটা কেটে গেল। দেখো যেটা প্রমাণ করতে দিয়েছে cos 2 মাইনাস sin 2 বাই cos 2 প্লাস sin 2, প্রুভড। বলো ক্লিয়ার? হ্যাঁ, এখানে তো কম্পাউন্ড অ্যাঙ্গেলের যে কনসেপ্টগুলো কাজে লাগছে, যে কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো কেন শিখতে হচ্ছে, তার কাজ, তার অ্যাপ্লিকেশনগুলো কি আছে। ঠিক আছে? এবার হোমওয়ার্ক লেখো। নাম্বার 1, কম্পাউন্ড অ্যাঙ্গেল জিওমেট্রিক্যাল প্রুফ sin a প্লাস বি একটা, sin a মাইনাস বি, cos a প্লাস বি, cos a মাইনাস বি, চারটে ফর্মুলার প্রুফ। এটা করে আনবে, আমি একটা এখানে করতে দেবো। আচ্ছা,
নাম্বার 2 হচ্ছে ওই 1 মার্ক অ্যান্ড 2 মার্ক এই কম্পাউন্ড অ্যাঙ্গেলে, এই গেল। নাম্বার 3 যেটা বলছিলে যে ট্রিগোনোমেট্রির ওই এক্সারসাইজ 2টা যেটা ওই ক্লাস 10-এর ইয়ে রয়েছে, এই ট্রিগোনোমেট্রি ফাংশন অ্যান্ড ওই স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস, ট্রিগোনোমেট্রি ফাংশন অ্যান্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস এক্সারসাইজ 2 সবই কিন্তু এসএনদের বই থেকে দিচ্ছি। এটা তুমি 1 মার্কেটটা করবে, 2 মার্কেটটা করবে আর 4 মার্কেটটা করবে। আর রিভিশন কাম এক্সাম, এটা রিভিশন কপিতে করবে, টার্গেট দিয়ে দেবো ছোট টার্গেট, সেটাই রিভিশন হবে আর সেটাই কিন্তু এক্সাম দেবো। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন বললাম তো প্রতিদিনের পরীক্ষা থাকবে, যেটা রিভিশন দেবো সেটাই পরীক্ষা থাকবে। সেট থিওরি না, এসএনদে শুধু 4 মার্ক, এসএনদে 4 মার্কটাই শুধু পরীক্ষা নেব। ঠিক আছে? ফুল প্র্যাকটিস করে আসবে এবং প্র্যাকটিস আমাকে দেখাবে যে আমি দেখতে চাইবো, যাকে খুশি দেখতে চাইতে পারি। হ্যাঁ, তোমাদের তো এখন তোমাদের জন্য আজকে বলছি, যারা এই শুধু দুজনের জন্য, অনিমেষ আর তোমার নাম কি, কি নাম? স্বস্তিক, তাই তো? স্বস্তিক, এদের জন্য দেখো এইটা তো থাকছেই, এটা তো বুঝলে আজকে। শুধু এই যে 1 আর এই যে 1 2 3 শুধু রিভিশন ওয়ার্কটার জায়গায় এইখানে ওই ভিডিও দিয়েছি। একটা হচ্ছে সেট বেসিক আর একটা হচ্ছে ট্রিগোনোমেট্রি বেসিক। হ্যাঁ হ্যাঁ, বলে দিলাম যেটা, যে এই যে হোমওয়ার্ক, এই যে কম্পাউন্ড অ্যাঙ্গেলের এইটা একটা কপি, এই ট্রিগোনোমেট্রি ফাংশন এন্ড স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলস এটা আলাদা কপি। ঠিক আছে? রিভিশনের জন্য আলাদা খাতা, এবং সমস্ত খাতা কিন্তু এখানে নিয়ে আসবে, পরীক্ষা খাতা সব নিয়ে আসবে, আমি যাকে যেটা খুশি দেখতে চাইতে পারি কি করেছো না করেছো। আর এইটা দুটো ভিডিও দেখে ক্লাস নোট তৈরি করে, যেভাবে আজকে তুমি ক্লাস নোট তৈরি করলে ওই ভিডিওর দুটো দেখেও ক্লাস নোট তৈরি করবে, তারপরে আমি আবার পরের ভিডিও দেব। এইভাবে সেট, রিলেশন, ফাংশন যেটা তোমার এখানে আমার কাছে হয়নি সেটা আস্তে আস্তে রেডি করে দেবো। এসএনদের বইটা ফটাফট কিনে নাও, এসএনদের বই। আর একটা অসওয়াল বা আরিয়ান্টের বা ওই যে কি বললে এক্সাম ফোবিয়া, হ্যাঁ এক্সাম আইডিয়া, ওই যে কোনো একটা, মানে আমি চাইছি কি একদম এক্সাম ওরিয়েন্টেশনে মানে আমরা সুইচ করব। আমরা তো প্রথমে দেখো শেখার কাজ, কিরমভাবে ক্লাসগুলো সাজানো আছে, প্রথমে শেখার কাজ, তারপরে তোমাদের বিভিন্ন বই থেকে প্র্যাকটিস চলছে, এনসিআরটি এক্সাম্পল আরডি সমস্ত থেকে প্র্যাকটিস চলছে। লাস্টে গিয়ে থার্ড ফেজে, সেকেন্ড ফেজ কমপ্লিট হয়ে গেল, থার্ড ফেজে হচ্ছে এক্সাম ওরিয়েন্টেশন। একদম পরীক্ষায় যেরকম আসে সেই প্রশ্নগুলোই বারবার করে প্র্যাকটিস করে একদম রেডি হতে হবে। দেখো এত কিছু শিখলাম, পরীক্ষায় গোল্লা পেলাম, তাতে তো কোনো দিনের শেষে রেজাল্টটাই হচ্ছে আসল। তার জন্য কিন্তু প্রিপারেশন এখন থেকে, ওটা 6 মাস পরে নিলে হবে না, ওটা ফ্রম দ্য বিগিনিং ওটাকে শুরু করতে হবে। পরের দিন কিন্তু এই যে এক্সাম কোশ্চেন ব্যাংক, সেই কোশ্চেন ব্যাংক প্রত্যেকে যেন থাকে, প্রত্যেকে যেন রেডি থাকে। কারণ আমি পরের দিন থেকে কিন্তু এক্সাম কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু রিভিশন ওয়ার্ক দেবো, ওখান থেকে পরীক্ষা নেব। ঠিক আছে? না, যেটুকুন আজকে দিয়েছি সেটাই আমাকে দেখাবে। তোমার প্রিভিয়াস আমার তো দরকার নেই।
এই তো 4 মার্ক, এটা তো করবে, প্র্যাকটিস দিলাম তো। যদি আজকে তোমাদের বই রেডি থাকতো, ধরো কোশ্চেন ব্যাংক রেডি থাকতো, তাহলে আমি আর এইটা এসএন থেকে দিতাম না, আমি তখন কোশ্চেন ব্যাংক সেট করতাম। এবং চেষ্টা করো যদি খুব ভালো হয়, যদি সবাই একই বই কেনো, তাহলে অসওয়ালটাই কেনো, তাহলে আমার পক্ষে ম্যানেজ করতে সুবিধা হবে। তুমি অসওয়াল, ও এক্সাম ফোবিয়া, ও এক্সাম ম্যানিয়া, তাহলে আমার একটা মুশকিল হয়ে যাবে। ওই হলো তোমরা তোমরা অসওয়ালটাই সবাই কিনে নিও, একটা বই ফলো করে একই ব্যাপার। মানে ওখানে কিরকম বিভিন্ন স্কুলের অসওয়ালের দেখবে বিভিন্ন স্কুলের কিছু প্রশ্ন কি ধরনের প্রশ্ন আসে, ওই স্টাইলেই কিন্তু প্রশ্নটা আসবে। এনসিআরটি কোশ্চেন, এনসিআরটি এক্সাম্পলার থেকে কিছু তুলবো, তারপরে তোমার বিভিন্ন স্কুলের ক্লাস 11 যেসব পরীক্ষা হয়েছিল সেইগুলো, তাহলে ওইগুলো তোমরা করো, ঠিক আছে? অসওয়ালটাই সবাই কিনে পরের দিন রেডি করে আসবে।